থ্যাংক ইউ। আমি একটু পিছন দিক থেকে পড়ে আসি, দ্রুত পড়ে আসবো, এগুলো গতকালই হয়েছে, গত সেশনে করেছি। তারপরেও আচ্ছা, তারপরে এটা জাস্ট এটা কমপ্লিকেটেড, তো বারবার বারবার ব্যাক ট্র্যাক করে ব্যাপারটা কি হচ্ছে একটু দেখে নিতে হয়। এক পর্যায়ে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে, এক পর্যায়ে গিয়ে আর দেখে নিতে হবে না। ওকে, সেই পর্যায়েটা পৌঁছানোর জন্য তোমাকে রেপিটেশন করতে হবে সবকিছু জিনিস। যাই হোক, এটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ফর দি প্রপাগেটর। এই ডান দিকে যেটা আছে, ইন্টিগ্রেশন ওভার অল পাথস। কিসের? দিস দিস ফেজ ফ্যাক্টর, এই ফেজ ফ্যাক্টর ইন্টিগ্রেশন করব ওভার অল পাথস, connecting the initial space-time point x naught t naught to the final space-time point xt. It's a phase factor. It's a complex number having unit modulus. Every path contributes a complex number with unit modulus. Complex number ta কিভাবে গঠিত হয়েছে? The complex number হচ্ছে e to the power I by h times s. S for a particular path. এবার প্রত্যেকটা পাথের জন্য একটা করে s আছে। আর এই এক্সপোনেনশিয়েশনের মাধ্যমে আমরা ওই কমপ্লেক্স নাম্বারটা গঠন করেছি, ই টু দ্য পাওয়ার আই বাই এইচ টাইমস এস অফ দ্যাট পাথ। এভাবে সবগুলো পাথের এস বের করে সবগুলো পাথের জন্য এই কমপ্লেক্স নাম্বার শুট করে আমাকে যোগ দিতে হবে, তার মানে ইন্টিগ্রেট করতে হবে। এসটা কি? এস ইজ দ্য অ্যাকশন for a particular path connecting the two space-time points, initial point and final point. Action কাকে বলে? Action is nothing but the time integral of the Lagrangian from the initial time t naught to the final t following a particular path. এক এক পাথের জন্য এক এক রকম অ্যাকশনের মান হবে। So you have to integrate along a path to work out the action. সেই অ্যাকশনটা ওয়ার্ক আউট করে অ্যাকশনের টাইম ইন্টিগ্রাল করতে হবে ওভার দ্যাট পাথ, সেটাকে বলে অ্যাকশন এস। ঠিক আছে। Every path contributes a phase factor in the path integral. The phase being I by h, I বাদ দিয়ে, phase being s by h for that path. পাথটা হচ্ছে x of t prime. এভাবে হাজারোটা পাথ আছে, ইনফিনিট সংখ্যক পাথ আছে। Where x of t prime is a particular path between the points t naught x naught at the initial space-time point and tx in the space-time diagram. Heuristically, we can write u, or the propagator is u, is summing over all paths, a quantity term. This phase factor, it is the power I by h s for that path. Sum করেছি, সাম করা একটা বিশেষ মানি আছে, এটাই মানি হচ্ছে সামের মানি। এই কার্লি ডি এর একটা বিশেষ মানি আছে। ওকে, the most surprising thing about the path integral is that every path, including the classical path, gets the same weight. That is to say, a complex number of unit modulus. Of all the paths, that's a special path called the classical path, for which s is minimum or stationary. A slight change in path from the classical one does not change the action. Just the action is stationary. Or to be more precise, changes the action in second order of the change of the path. Classical path থেকে পরবর্তী একটা পাথে গেলাম, আরেকটা পাথে কাছে কাছে পাথে গেলাম, ওই দুটো পাথের মধ্যে তফাৎ হচ্ছে ধরো ইটা। ইটা ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল। এই এই পাথের এই পরিবর্তনের জন্য অ্যাকশনের পরিবর্তনটা হবে সেকেন্ড অর্ডার ইন দ্য ডিফারেন্সিয়াল, ডি টু ইটা। তার মানে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন will tend to zero, তার মানে একই থাকবে। A slight change in the path from the classical one does not change the action. More precisely, the change of path থেকে যদি বলি ইটা, এটা is the first order differential. এটা প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটা সময়ে পাথের পরিবর্তনটা ইটা দ্বারা প্রকাশ করেছি। ইটা ইজ দ্য ফাংশন অফ টাইম, টি প্রাইম। এটা হচ্ছে চেঞ্জ। এটা অবশ্যই ইটার মান আদি সময় টি নটে এবং শেষ সময় টিতে ইটার মান শূন্য।
অন্য সময় ইটার মান 0 নয় বলেই পরিবর্তিত পাথ এবং ক্লাসিক্যাল পাথের মধ্যে একটু তফাৎ হয়েছে। এটা অতি অতি ক্ষুদ্র, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল। তবে এই ফার্স্ট অর্ডার পরিবর্তন, পাথের পরিবর্তন করার ফলে যে অ্যাকশনটার পরিবর্তন হলো, অ্যাকশনের পরিবর্তনটা হচ্ছে সেকেন্ড অর্ডারের নিটা। এই জন্য বলি অ্যাকশনের কোনো পরিবর্তন নাই, অথবা অ্যাকশনটা স্টেশনারি। ওকে, consider a path xa of t prime, একটা path, particular path label A, xa of t prime far away from the classical path. ধরো এরকম একটা পাথ, এখানে তিনটা দেখানো হয়েছে, এর মধ্যে যে কোনো একটা xa, এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ। Its contribution to the path integral is this, ঠিক আছে। ওই পাথের জন্য অ্যাকশনটা বের করতে হবে, তারপরে এক্সপোনেনশিয়েশনের মাধ্যমে জেডটা ক্যালকুলেট, এই জেডটা হচ্ছে কন্ট্রিবিউশন ফ্রম পাথ এ। এভাবে সবগুলো পাথের জন্য জেড ক্যালকুলেট করে যোগ দিতে হবে অথবা ইন্টিগ্রেট করতে হবে। While doing the path integral, if we vary the path xa t prime, এই পাথ ভ্যারি করে যদি একটা নেইবারিং পাথে যাই টু এ নেইবারিং ওয়ান, there will be a slight change in the action. অ্যাকশনের পরিবর্তনটা হবে, অ্যাকশনের পরিবর্তন সেকেন্ড অর্ডারে নিতে হবে না, অ্যাকশনের পরিবর্তনটা ফার্স্ট অর্ডারে নিতে হবে। পাথের পরিবর্তন যদি হয় ইটা, অফ দ্য অর্ডার অফ ইটা, অ্যাকশনের পরিবর্তন হবে অফ দ্য অর্ডার অফ ইটা। কারণ ধরো এখানে ধরো মাঝখানে পাথটা ধরো এ থেকে ওই পাথে গেলাম, এই যে এই পরিবর্তনটা, এই পরিবর্তনটা অতি সামান্য, অফ দ্য অর্ডার অফ ইটা। তাহলে অ্যাকশনের পরিবর্তন হবে অফ দ্য অর্ডার, অফ দ্য সেম অর্ডার, অফ দ্য অর্ডার অফ ইটা। তার মানে পরিবর্তনটা সাবস্টেন্সিয়াল বলা চলে। ওকে, আর আমি যখন অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, পরিবর্তনটা হবে মেজারেবল, আমি যেটা মেজার করতে পারি সেটা ইনফিনিটেসিমাল নয়। তাহলে অ্যাকশনের পরিবর্তনটা হবে ওই সেম অর্ডার অফ দ্য মেজারেবল কোয়ান্টিটি। তাহলে অ্যাকশনটার পরিবর্তনটা যথেষ্ট হবে যে যাতে করে আমি মেজার করতে পারবো। Okay, so while doing the path integral, if we vary the path from xa of t prime to a neighboring one, there will be a slight change in action. Action একটা পরিবর্তন হবে। Slight বলতে এই কথাই মিন করছি। Slight বলতে যেহেতু ভ্যারিয়েশনটা স্লাইট, সেহেতু অ্যাকশনের পরিবর্তনটাও স্লাইট। To be more precise, the variation of the action will be of the same order as the variation of the path. আর ক্লাসিক্যাল পাথ থেকে যদি ভ্যারি করাই, ক্লাসিক্যাল পাথে যেহেতু অ্যাকশন মিনিমাম, সে ক্লাসিক্যাল পাথের জন্য আমরা বলে থাকি যে অ্যাকশনটা স্টেশনারি। ফলে ক্লাসিক্যাল পাথ থেকে অন্য নেইবারিং পাথে যদি আমি করি, তাহলে যে অ্যাকশনের পরিবর্তন হবে, আমরা বলে থাকি যে এই পরিবর্তন হবে না। তবে ম্যাথমেটিক্যালি মোর প্রিসাইজ স্টেটমেন্ট হলো অ্যাকশনের পরিবর্তনটা হবে সেকেন্ড অর্ডার ইন দ্য ভ্যারিয়েশন অফ দ্য পাথ। ওকে, but there will be a large change in phase. এর পরিবর্তনটা, ফেজের পরিবর্তনটা লার্জ হবে। দেখো এখানে জেড যেটা, জেড হচ্ছে একটা ই টু দ্য পাওয়ার আই টাইমস এ রিয়েল নাম্বার। সেই রিয়েল নাম্বারটা হচ্ছে এস ফর দ্যাট পাথ ডিভাইড বাই এইচ কাট। একটা পাথ থেকে আরেকটা পাথে গেলে এস এর পরিবর্তন স্লাইট, কিন্তু এসটা হচ্ছে অ্যাকশন, কিন্তু ফেজের পরিবর্তন, ফেজ তো আর এস না, ফেজ হচ্ছে এস বাই এইচ কাট, আইটা বাদ দিয়ে ফেজ হচ্ছে এস বাই এইচ কাট। এটার পরিবর্তনটা সাবস্টেন্সিয়াল, যেহেতু এইচ কাটের মান খুব ক্ষুদ্র। এটাই বলছি এখানে, বাট দেয়ার উইল বি আ লার্জ চেঞ্জ ইন দ্য ফেজ এস বাই এইচ কাট, ফেজ হচ্ছে এস বাই এইচ কাট, সিন্স এইচ কাট ইজ স্মল। সো for paths well away from the classical path, contributions cancel because of the large change in the phase from one path to the next. পাথগুলো চেঞ্জ করে একটা পাথের জন্য অ্যাকশন ক্যালকুলেট করে ফেজ ক্যালকুলেট করবো, ফেজটা অনেক বড় হবে, ফেজগুলো চেঞ্জ কোয়াইট র্যাপিডলি। অল্প পরিবর্তন করবো পাথের, কিন্তু ফেজের পরিবর্তন হবে বেশ র্যাপিড। যদি এই পরিবর্তন যেটা করছি পাথের, সেটা হয় ক্লাসিক্যাল পাথ থেকে অনেক দূরে গিয়ে। Okay, so for paths well away from the classical path, contributions cancel
because of the large change in phase from one path to the next. এগুলো সব ফেজার। ফেজার গুলো যদি খুব দ্রুত ফেজ চেঞ্জ করে, তার মানে অর্গান ডায়াগ্রামে এই ফেজার গুলোর পিক খুব দ্রুত পরিবর্তন করবে। তাহলে কতগুলো ফেজারের যদি আমি রেজাল্টেন্ট নেই, সেগুলো জিরো হয়ে যাবে। However, the situation is different for the classical path and the bundle of paths close to it. ক্লাসিক্যাল পাথের কাছাকাছি একটা বান্ডেল অফ পাথ যদি চিন্তা করি, সেখানে ঘটনাটা ভিন্ন রকম হবে। Here the action is stationary. Classical pathের জন্য অ্যাকশনটা stationary, and so the phase of each of the paths near the classical path is about the same. কোনো পরিবর্তন নাই ফেজে। To be more precise, ফেজের পরিবর্তন মানে ফেজের পরিবর্তন না, to be more precise, ফেজের পরিবর্তন, আচ্ছা ওকে, অ্যাকশনের পরিবর্তন is second order. In other words, the path in the neighborhood of the classical path contribute constructively to the path integral. তার মানে অ্যাকশনে যেহেতু কোনো পরিবর্তন নাই, ফেজেরও কোনো পরিবর্তন নাই। ক্লাসিক্যাল পাথ এবং ক্লাসিক্যাল পাথের আশেপাশে যদি ইফ আই কনসিডার এ কালেকশন অফ পাথ, ওই সমস্ত পাথগুলোর জন্য ফেজটা কনস্ট্যান্ট অথবা অ্যাকশনটা কনস্ট্যান্ট। অ্যাকশনে কোনো পরিবর্তন নাই, বিকজ ফর ক্লাসিক্যাল পাথ অ্যাকশন ইজ স্টেশনারি। ওকে, সুতরাং ওই সমস্ত পাথগুলো কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, কনস্ট্রাকটিভলি অর কোহেরেন্টলি কন্ট্রিবিউট টু দ্য পাথ ইন্টিগ্রাল। সেই জন্য পাথ ইন্টিগ্রেশন করার সময় শুধু ক্লাসিক্যাল পাথ থেকে যে কন্ট্রিবিউশনটা পাই এবং তার আশেপাশের পাথগুলোতে যে কন্ট্রিবিউশন পাই, এগুলো আমার ফাইনাল রেজাল্টে থাকে। ক্লাসিক্যাল পাথ থেকে দূরের পাথগুলোর কন্ট্রিবিউশন ক্যান্সেল হয়ে যায়, কারণ ক্লাসিক্যাল পাথ থেকে দূরে যখন আমি পাথগুলোকে পরিবর্তন করব, সামান্যতম পরিবর্তনের কারণেও ফেজগুলো দ্রুত পরিবর্তন করবে। দ্রুত পরিবর্তনশীল ফেজ যুক্ত কমপ্লেক্স নাম্বার যখন আমি অ্যাড করব কিংবা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্র্যান্ড শূন্য হয়ে যাবে। ওকে, কিন্তু ক্লাসিক্যাল পাথের কাছে এসে যখন আমি ইন্টিগ্রেশন করব, তখন ইন্টিগ্রেশন গুলো ওই ফেজার গুলো কোহিয়ারেন্টলি কিংবা কনস্ট্রাকটিভলি অ্যাড করে ওখান থেকে ইন্টিগ্রালে একটা ফাইনাইট কন্ট্রিবিউশন দেবে। Okay, thus the propagator U is dominated by the paths near the classical path. The classical path is important not because it contributes a lot by itself, but because the paths in the vicinity of the classical path contributes constantly. লেখাগুলো খুব সুন্দর হয়েছে, আমার লেখা না, এটা একেবারে কপি শঙ্কর থেকে। এখন এইখানে আমি এসে থেমেছিলাম, এখানে না, একটু পরে। How far from the classical path must we deviate before destructive interference sets in? Classical path এর নিয়ারবাই বলতে কি মিন করি? নিয়ারবাই বলতে হচ্ছে কত দূরত্বে গেলে নিয়ারবাই আর থাকবে না, অর্থাৎ কোন দূরত্ব পর্যন্ত, ক্লাসিক্যাল পাথ থেকে কত দূরত্ব পর্যন্ত নিয়ারবাই বলা চলবে। সেই দূরত্বগুলোকে নিয়ার বলা যাবে যেই দূরত্ব পর্যন্ত ফেজের পরিবর্তনটা পাই কিংবা পায়ের চাইতে কম হয়। পাই কিংবা পায়ের চাইতে কম। যখন দেখবো যে দুটো পাথ, ক্লাসিক্যাল পাথ এবং ক্লাসিক্যাল পাথের কাছে আরেকটা পাথ, কাছে বলছি আপাতত, কিন্তু ওই দুটো পাথের মধ্যে যদি দেখি যে ফেজের তফাৎটা পাইয়ের বেশি হয়ে গেছে, ফেজ কিন্তু খেয়াল রাখো, ফেজ হচ্ছে এস বাই এইচ কাট, এস হচ্ছে অ্যাকশন, এক একটা পাথে এক রকম অ্যাকশন, আর প্রতিটা পাথের জন্য ফেজ হচ্ছে এস বাই এইচ কাট। তাহলে দুটো পাথ চিন্তা করো, একটা ক্লাসিক্যাল পাথ, একটা ক্লাসিক্যাল পাথের আরেকটা পাথ, দ্বিতীয় আরেকটা পাথ। আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পাথটা ক্লাসিক্যাল পাথ থেকে বেশ দূরে। এই বেশ দূরের কথাটা মানি কি? এটাকে একটু কোয়ান্টিফাই করতে হয়। আমি কি করব? ক্লাসিক্যাল পাথের জন্য ফেজ ক্যালকুলেট করব, প্রথমে অ্যাকশন ক্যালকুলেট করে এইচ কাট দিয়ে ভাগ দিয়ে ফেজ ক্যালকুলেট করব, তারপরে দ্বিতীয় পাথের জন্য আবার ফেজ ক্যালকুলেট করবো। এখন দেখবো ফেজের তফাৎটা কত। ওকে, তফাৎটা যদি দেখি যে পায়ের বেশি হয়ে গেছে, তখন বলবো যে দুটো পাথ অনেক দূরে। নর্মালি আমরা যখন ইন্টিগ্রেট করবো ক্লাসিক্যাল পাথ এবং ক্লাসিক্যাল পাথের আশেপাশে বান্ডেল অফ পাথস, ওই বান্ডেলগুলোর মধ্যে ফেজের তফাৎটা নেগলিজিবল।
কিন্তু আমি এই বান্ডেল দেখছি না। ক্লাসিক্যাল পাথ থেকে কত দূর আমি যেতে পারবো বিফোর ডিকোহিয়ারেন্স সেটস ইন, আর কোহেরেন্টলি করছে না। এখন দুটো ফেজারের যদি ফেজ ডিফারেন্স পাই হয়, তারা তো কনস্ট্রাকটিভলি অ্যাড করবে না। আর্গান ডায়াগ্রামে যদি দুটো ফেজার আঁকি এবং তাদের মধ্যে ফেজের তফাৎটা পাই, তাহলে তারা বিপরীতমুখী ফেজার হবে। কারণ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই, এবং ইউনিট মডুলাসের বিপরীতমুখী ফেজার হবে, তারা অ্যাড করলে 0 হয়ে যাবে। ওকে, তখন আর কনস্ট্রাকটিভলি অ্যাড করবে না। সো এই কথা আবার পড়ি। How far from the classical path must we deviate before destructive interference sets in? One may say crudely that coherence would be lost. Coherence চলে যাবে, তার মানে আর কনস্ট্রাকটিভলি contribute করবে না, would be lost once the phase differs from the stationary value. Stationary pathের জন্য ফেজ হচ্ছে s for classical path divided by h cut. এই ফেজের মান যদি পাই, তফাৎটাকে যদি পাই হয় by about pi, that is if the action changes from the classical action by about pi by h cut. এটা অ্যাকশনের পরিবর্তন এতটুকু। অ্যাকশনের পরিবর্তন এতটুকু যে দ্বিতীয় পার্টটা ক্লাসিক্যাল পাথ থেকে বেশ খানিকটা দূরে। For a macroscopic particle, this means a very tight constraint on its path, since S classical is typically of the order of 1 arc second. ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য ক্লাসিক্যাল পাথের যে অ্যাকশন, সেটার মান প্রায় কাছে, ধরো 1 arc second ধরলাম, সেটা is a very large multiple of h 10⁻27 h cut. ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশন এত। পরবর্তী পাথের জন্য, নেক্সট পাথের জন্য, ক্লাসিক্যাল পাথের কাছে পাথের জন্য অ্যাকশনের পরিবর্তন প্রায় পাই h cut চাই। পাই মানে 3 এর কাছাকাছি, 3 h cut। তাহলে 10⁻27 h cut থেকে h cut পর্যন্ত গেলেই, 3 h cut পর্যন্ত গেলেই, পরিবর্তনটা 3 h cut হলেই আমি বলবো যে অনেক দূরে চলে আসছি। কিন্তু এখানে এটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, অনেক দূরে যদি এই সংজ্ঞা দেই, তাহলে এই সংজ্ঞা থেকে অ্যাকশনের পরিবর্তনটা 3 h cut হলেই অনেক দূরে যদি সংজ্ঞা হয়, দূরের সংজ্ঞা। আর ক্লাসিক্যাল পাথের 10⁻27 h cut, তার তুলনায় 3 h cut এর পরিবর্তন কিছুই না। 3 out of 10⁻27, এটা তো নেগলিজিবল। এই কথাটাকে যদি আমি সেন্টিমিটারে দূরত্বে প্রকাশ করি, এক্সাক্ট সেন্টিমিটারে প্রকাশ করি, কত সেন্টিমিটার দূরে, গড়ে দ্বিতীয় পাতটা প্রথম পাত থেকে কত সেন্টিমিটার দূরে অবস্থান করলে 3 h cut হবে। ওটা যদি আমি ক্যালকুলেট করি, আমি দেখাবো যে এত কম সেন্টিমিটার যে এটা হাস্যকর, এটা তুমি কখনো মেজার করতে পারবে না। দেখা গেল যে গড় দূরত্ব ক্লাসিক্যাল পাথ এবং তার চাইতে বহু দূরে আরেকটা পাথ, বহু দূরে মানে ফেজের পরিবর্তন মাত্র 3 h cut হয়েছে, পাই h cut। আর ক্লাসিক্যাল পাথের ফেজ হচ্ছে 10⁻27 h cut। এটা 27 h cut না, এটা কত বৃহৎ নাম্বার, এটা ইনকম্প্রিহেন্সিবলি লার্জ। 10⁻27 h cut, এটা অনেক 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 বড় একটা সংখ্যা। আর পরিবর্তনটা মাত্র পাই h cut। পাই h cut হলেই বলবো অনেক গেছে পাতটা। এখন আমি যদি তারপরে তার এই ইনফরমেশন থেকে যদি আমি ক্লাসিক্যাল পাথ থেকে দ্বিতীয় পাথের গড় দূরত্ব কত সেন্টিমিটার ক্যালকুলেট করে দেখলাম, হয়তো 10 টু দ্য পাওয়ার, গড় দূরত্ব 10 টু দ্য পাওয়ার -50 সেন্টিমিটার। তো 0 থেকে 10 টু দ্য পাওয়ার -50 সেন্টিমিটারের মধ্যে তো ইনফিনিট সংখ্যক পাথ আছে, ম্যাথমেটিক্যাল ইনফিনিট সংখ্যক পাথ আছে। কিন্তু 10 -50 সেন্টিমিটার তো আমি মেজারই করতে পারবো না। আমার কাছে মনে হবে যে একটাই পাথ, ক্লাসিক্যাল পার্টিকেল শুধু একটা পাথই ক্লাসিক্যাল পাথ ধরে যায়, একটা পাথ ধরেই যায়। তুমি বলতে পারো না না না, এই পাথ থেকে 10 টু দ্য পাওয়ার -50 সেন্টিমিটার গড় দূরত্ব করে আরেকটা পাথ যদি যায়, সে দ্বিতীয় পাথ দিয়েও ক্লাসিক্যাল পার্টিকেল যেতে পারে। ঠিক আছে,
কিন্তু 10 to the power 50 সেন্টিমিটার তুমি কখনো মেজার করতে পারবে না। ফলে তোমার কাছে মনে হবে যে একটা পাথ ক্লাসিক্যাল পাথটা যায়, সে পাথটা হচ্ছে সেই পাথটাকে বলে ক্লাসিক্যাল পাথ, যে পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম। তার মানে এই যে কথাটা দূরের পাথ মানে মাত্র ফেজের তফাৎ পাই এইচ কাট, এটা বললে ইট সেটস এ ভেরি টাইট বাউন্ড টু দ্য অ্যাকচুয়াল পাথ টেকেন বাই দ্য পার্টিকেল। টাইট বাউন্ড মানে কি? টাইট বাউন্ড মানে দূরবর্তী পাথটা, যেটাকে দূর বলছি, সেটার সঙ্গে ক্লাসিক্যাল পাথের অ্যাকচুয়াল দূরত্ব এত কম তুমি মেজারই করতে পারবে না, এটাকে বলে টাইট বাউন্ড। ওকে, আবার পড়ো, ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল দিস মিনস a very tight constraint, tight bound, not tight constraint on its path. Macroscopic particle জন্য tight constraint কেন দেয়? Because macroscopic particle জন্য অ্যাকশনের মানটা এত বৃহৎ, এত বড়। এই 1 arc second দেখলে এক বড় মনে হয় না, বড় কম্পেয়ার টু এইচ কাট। আর ফেজ তফাৎ মাত্র 3 এইচ কাট হলে আমি বলবো অনেক দূরের আরেকটা পথ। ফলে ওই 3 এইচ কাট তফাৎ পেতে গেলে আমার ক্লাসিক্যাল পাথ থেকে খুব বহু দূরে যেতে হবে না। ওই ক্লাস ফর অল প্র্যাকটিক্যাল পারপাস ক্লাসিক্যাল পাথে আমি থেকে যাব। সেই কথাটাই বলছি, ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল স্লাইটেস্ট চেঞ্জ অফ দ্য পাথ, স্লাইটেস্ট মানে এত ক্ষুদ্র স্লাইটেস্ট, যেটা আমি মেজারই করতে পারবো না। স্লাইটেস্ট চেঞ্জ ইনফিনিটেসিমাল না, কিন্তু এত ক্ষুদ্র আমি মেজার করতে পারবো। 10⁻⁻50 সেন্টিমিটার, এটা কিন্তু ইনফিনিটেসিমাল না। ইনফিনিটেসিমাল নাম্বার হচ্ছে 10 to 0। তাহলে বলো 10 to the power -100, এটা ইনফিনিটেসিমাল, এটাও ইনফিনিটেসিমাল না। ওকে, ম্যাথমেটিক্যালি ইট মাস্ট 10 to 0, কিন্তু এটা এত ক্ষুদ্র যে আমার কাছে এটা 0। ম্যাথমেটিক্যালি ইনফিনিটেসিমাল না, কিন্তু প্র্যাকটিক্যালি 0। ওকে, সে কথা আবার, ফর এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল স্লাইটেস্ট চেঞ্জ of the path from the classical path would change the action by an amount much more than pi h cut. So only the classical path contributes to the path integral. এটা প্র্যাকটিক্যাল কনসিকোয়েন্স হচ্ছে একটাই পাথ ধরে যাবে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ ধরে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যাবে। ওকে, খেয়াল রাখো। আর তুমি যদি বেশি অ্যাকুরেট করার জন্য তুমি যদি বলো এই ক্লাসিক্যাল পাথ ধরে যেতে পারে, তারপরেও এই ম্যাক্রোস্কোপিক পার্টিকেলটার অন্য পাথ ধরেও যেতে পারে। অন্য পাথগুলো হচ্ছে ওই ক্লাসিক্যাল পাথ থেকে দূরত্ব হচ্ছে 10⁻⁻50 সেন্টিমিটার অথবা কম। এই 0 থেকে 10⁻⁻50 সেন্টিমিটার এর মধ্যে তো ইনফিনিট পাথ আছে ম্যাথমেটিক্যালি। তাহলে এই সমস্ত ইনফিনিট সংখ্যক পাথ দিয়ে পার্টিকেলে যেতে পারে। কিন্তু তাহলে আমি বলবো যে ক্লাসিক্যাল পাথ থেকে এগুলো এত কাছে, তুমি ম্যাথমেটিক্যালি কাছে নিচ্ছ, কিন্তু প্র্যাকটিক্যালি এটা একই, সেই জন্য বলছি। সো অনলি ক্লাসিক্যাল পাথ contributes to the path integral. Therefore, a macroscopic particle has a well-defined path, namely the classical path. একটা বড়সড় পার্টিকেল সবসময় একটা নির্দিষ্ট পাথ ধরে চলে। বড়সড় পার্টিকেলের মোশনে কোনো ফাজিনেস নাই। ওকে, আমি সবসময় বলতে পারি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যখন মুভ করছে, at every moment in time আমি ওই পার্টিকেলটার এক্সাক্ট লোকেশন কি আমি বলে দিতে পারবো। সো আই ক্যান কনস্ট্রাক্ট দ্য পাথ, এই পাথ ধরে গেছে, একটা নির্দিষ্ট পাথ দেখিয়ে দেব, কোনো ফাজিনেস না, ওখানে কোনো আমার আনসার্টিনিটি নেই। কিন্তু একটা কোয়ান্টাম পার্টিকেল যদি একটা ইলেকট্রন কনফাইন্ড ইনসাইড অ্যান অ্যাটম, সেটার কিন্তু পজিশন আনসার্টিনিটি অনেক বেশি। এই মুহূর্তে যদি আমি বলি যে ইলেকট্রনের কোন জায়গায় ইলেকট্রনটা অবস্থান করছে, তুমি এক্স্যাক্টলি একটা পয়েন্ট থেকে বলতে পারবে না এই জায়গায় আছে, সেখানে একটা আনসার্টিনিটি আছে। এখানে এই আনসার্টিনিটি এত, পরবর্তী মুহূর্তটা কোথায় এই যে তুমি বলতে পারবে না এক্স্যাক্টলি এই জায়গায় এসে গেছে। তো মোমেন্ট বাই মোমেন্ট যদি একটা পার্টিকেলের লোকেশন তুমি এক্স্যাক্টলি না জানো, তাহলে তো কোন কক্ষপথ ধরে পার্টিকেলটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে এসছে, শেষ বিন্দু যদি একটা ধরো, সেই বিন্দুতে যে থাকবে এমন কোনো কথা নেই। আদি বিন্দু যদি এক্স নয় এবং পরবর্তী বিন্দু যদি হয় এক্স,
পার্টিকেল এক্স এ থাকবে এমন কোনো কথা নেই, এক্স এ আসার একটা সম্ভাবনা ক্যালকুলেট করব। এক্স এবং এক্স এর আশেপাশে অনেক মানই থাকতে পারে পরবর্তী সময়ে পার্টিকেলটার পজিশনের। তাহলে পরবর্তী সময়ে পার্টিকেলটার পজিশন কিন্তু হেইজি, ফিক্স নয়। তুমি পাথটা কনস্ট্রাক্টই করতে পারছো না, এই পাথ ধরে পাথটা আঁকতেই পারছো না, অনেকগুলো পাথ ধরে যাবার একটা সুযোগ থাকে। ওকে, এখন মাইক্রোস্কোপিক পার্টিকেল নিয়ে আসো। ফর এ মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক এন ইলেকট্রন, দি অ্যাকশন ইজ মাচ স্মলার। অ্যাকশনের মান অনেক অনেক স্মল, কারণ ইলেকট্রনের ম্যাস তো অনেক অনেক কম। ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.1 টাইমস 10⁻³ কিলোগ্রাম অথবা 10⁻28 গ্রাম। Hence, even for a large variation of the path from the classical one, সেন্টিমিটারে অনেক দূরে চলে গেলাম, তারপরেও দেখলো ক্লাসিক্যাল পাথ থেকে 2 সেন্টিমিটার দূরে আরেকটা পাথ নিলাম, তারপরে দেখা গেল যে না, ফেজ ডিফারেন্স তো এখনো 3h কাট হয়। তার মানে ওই যে 2 সেন্টিমিটার দূরে আরেকটা পাথ কনসিডার করলাম, ওটা কিন্তু আমার অঙ্কের জন্য দূরবর্তী পাথ নয়, ওটা ক্লাসিক্যাল পাথের কাছেই বলো সংজ্ঞা অনুযায়ী, কারণ ফেজ ডিফারেন্স আর এখনো 3 অ্যাকশনের পরিবর্তনটা এখনো 3h কাট হয়নি। ওকে, পায়ের মান কি 3 ধরছি তাই। ওকে, সেটাই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট বললাম এখন। ফর এ মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক অ্যান ইলেকট্রন, দি অ্যাকশন ইজ মাচ স্মলার। সুতরাং একটা নির্দিষ্ট অ্যাকশনের পরিবর্তন চাইতে গেলে আমাকে বেশ খানিকটা দূরে যেতে হবে। Hence, even for a large variation of the path from the classical one, the change of action remains less than πh cut. It follows that a large number of widely varying paths, widely varying মানে বেশ খানিকটা দূরে দূরে পাথগুলো ক্লাসিক্যাল থেকে, around the classical path contributes coherently to the propagatory U. Therefore, one cannot say that a microscopic particle follows a definite path as it propagates from one point to another. x naught থেকে x এসছে, মেজারমেন্ট করে আমি দেখলাম যে t naught সময়ে x naught এর পয়েন্ট বিন্দুতে ছিল, t সময় x বিন্দুতে এসছে, এই পাথ আসছে আমি তো বলতে পারবো না, কারণ মধ্যবর্তী পয়েন্টস গুলোতে পার্টিকেলটার লোকেশন কোথায় ছিল আই ডোন্ট নো। ক্লাসিক্যাল পাথ ক্লাসিক্যাল আশেপাশেই ছিল, কিন্তু আশেপাশে তো অনেক ভ্যারিয়েশন সম্ভব এখন, যেহেতু এটা একটা কোয়ান্টাম পার্টিকেল, মাইক্রোস্কোপিক পার্টিকেল। ওকে, therefore one cannot say that a microscopic particle follows a definite path as it propagates from one point to another. There is a lot of leeway in the path that a microscopic particle can choose as it propagates between the two fixed space-time points. Leeway মানে অনেকগুলো পাথই অ্যাভেলেবল এবং সে পাথগুলোর মেজারেবল, আমি সেন্টিমিটারে মেজার করতে পারবো আমার রুলার দিয়ে। এখন আমি এখানে বলে থেমেছিলাম গত ক্লাসে। এগুলো বারবার তোমাদের পড়তে হবে। শঙ্করের বইটা বারবার পড়ো, শঙ্করের বইটা এবং হাতে কলমে অঙ্কগুলো করো। শঙ্করের বইতে যেগুলো এক্সাম্পল আছে, আমার নোটটা পড়ো। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এই কথাগুলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। Consider the following example. A free particle leaves the origin at t equal to 0. তার মানে t equal to আমি জানি, মেজারমেন্ট করে দেখেছি যে পার্টিকেলটার লোকেশন ছিল একটা জায়গায়, লোকেশন ছিল, সেই লোকেশনটাকে আমি অরিজিন বলেছি। t equal to 0 পার্টিকেলটার লোকেশন আমার এক্সাক্ট জানা আছে। কিভাবে জানলাম? মেজারমেন্ট করে একটা নাম্বার পেয়েছিলাম, সেই নাম্বারটাকে আমি 0 বললাম, যেহেতু সেটাকে আমি অরিজিন বললাম, যে অবস্থানে পার্টিকেলটা ছিল, and arrives at x equal to 1 centimeter at time equal to 1 second. ওকে, তার ক্লাসিক্যাল পাথ হচ্ছে সোজা অরিজিন থেকে এই 1 সেন্টিমিটার পয়েন্ট চলে আসবে। তাহলে ক্লাসিক্যাল পাথ মানে কি হবে? এটা কিন্তু খেয়াল রাখো, ইটস আ ফ্রি পার্টিকেল, এটার উপরে কোনো বল নেই। তাহলে আমি একটু ইয়ে করি, ধরো আমি কিন্তু ওয়ান ডাইমেনশনাল মোশন চিন্তায় আছে আমার, আই এম কনসিডারিং মোশন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস,
এটা ধরো অরিজিন 0, এটা একটা নির্দিষ্ট এক্স, একটা সাম ধরো 1 সেন্টিমিটার। আমি জানি আর টি ইকুয়াল টু 0, আমার রানিং ভ্যারিয়েবল তো টি না ধরে টি প্রাইম ধরবো। আর টি প্রাইম ইকুয়াল টু 0 সেকেন্ডস, পার্টিকেলটার লোকেশন এখানে ছিল। আর টি প্রাইম ইকুয়াল টু 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পরে, না সরি, রাইট, 1 সেকেন্ড পরে কি, 1 সেকেন্ড পরে পার্টিকেলটার লোকেশন হলো কোথায়, রাইট, 1 সেকেন্ড পরে গিয়ে যখন টি টু 1 সেকেন্ড হলো, ঘড়ির কাঁটায় যখন 1 সেকেন্ড পড়লো, তখন আমি দেখছি যে পার্টিকেলটা এখানে এসছে। ওকে, আমি যদি পার্টিকেল লোকেশন মেজার করি, একটু আনসার্টেনিটি থাকতো, আনসার্টেনিটির পরে আমি মেজার করে একটা তো উত্তর পাবো, ধরো উত্তর পেলাম 1 সেকেন্ড। আচ্ছা, ক্লাসিক্যাল পাথ হলে কি হবে, সোজা যাবে এরকম। ওকে, এভাবে যাবে। কোয়ান্টাম পাথ একটা লিওয়ে আছে, কোয়ান্টাম পাথ যদি করো, কোয়ান্টাম পার্টিকেল করো, ক্লাসিক্যাল পাথ থেকে, এটা ক্লাসিক্যাল পাথ যদি আঁকি, এখানে কিন্তু এই ডায়াগ্রামে কিন্তু টাইম আঁকা নাই, এতে জাস্ট একটা স্পেস ডায়াগ্রাম, স্পেস ডায়াগ্রাম, এখানে টাইম অ্যাক্সিসটা আঁকিনি। তো ক্লাসিক্যাল পাথ লাইন জয়নিং, এই পার্টিকেলটা এখানে ছিল, সোজা দিয়ে গেল সমবেগে, যেহেতু পার্টিকেলটার উপরে কোনো বল, ফ্রি পার্টিকেল, সমান ভেলোসিটি মেনটেন করে পার্টিকেলটা এখানে আসলো। এখানে এসে থেমে গেল না, আরো যাচ্ছে, আমি এখানে আমার অবজারভেশনটা বন্ধ করে দিলাম। এটা ক্লাসিক্যাল পাথ। আর একটা ভ্যারিয়েট পাথ আমি চিন্তা করতে পারি। ভ্যারিড পাথ কি হবে, এখানে এটা স্পেস ডায়াগ্রামে ভ্যারিড পাথ কিভাবে আঁকবে, স্পেস ডায়াগ্রামে ভ্যারিড পাথ কিভাবে আঁকা যায়, ভ্যারিড পাথটাই বা কি, শুধু এটা আছে, x equal to 0 তে থাকতে হবে at time 0, x equal to 1 সেন্টিমিটারে থাকতে হবে at time সেকেন্ড। এই ক্লাসিক্যাল পাথ হচ্ছে সোজা চলে গেল। আর একটু অন্যভাবে যেতে পারে, ধরো কিছু দূর গেল, তারপরে ব্যাক করলো, আবার গেল, আবার ব্যাক করে 1 সেকেন্ড পরে এখানে আসলো। এটা হচ্ছে একটা ভ্যারিড পাথ। স্পেস ডায়াগ্রামে এভাবে আঁকলাম। আর স্পেস টাইম ডায়াগ্রামে কিভাবে, যে ডায়াগ্রাম আমি টাইমটাও দেখাবো, সেখানে কিভাবে আঁকবে? স্পেস টাইম ডায়াগ্রাম আমি ধরো দুটো অ্যাক্সিস দিয়ে দেখাবো। ওয়াই অ্যাক্সিস আমি টাইম দিতে পারি, ওয়াই অ্যাক্সিস আমি এক্সও দিতে পারি, এক্স। ওয়াই অ্যাক্সিস এক্স দিলে এক্স অ্যাক্সিস হবে টাইম, আমার রানিং টাইম টি প্রাইম, রানিং টাইম মেজার করছি আমি সেকেন্ডে, এক্স মেজার করছি আমি ধরো at time 0, টি প্রাইম যখন 0, আমি যদি 0টা কোথায়, ধরো এটা টাইম 0তে পার্টিকেলটার লোকেশন হচ্ছে 0, এই জায়গায় পার্টিকেলটা অরিজিনে আছে। at time t সেকেন্ড পার্টিকেলের লোকেশনটা দেখা গেল যে x equal to 1 সেন্টিমিটার আছে, পার্টিকেলটা এই জায়গায় আছে। এটা কিন্তু স্পেস টাইম, এবং ক্লাসিক্যাল পাথটা হবে স্ট্রেট লাইন পাথ, সমান ভেলোসিটি ধরে পার্টিকেলটা সোজা এইভাবে, ক্লাসিক্যাল পাথ। কারণ আমরা জানি যে একটা পার্টিকেলের উপরে কোনো বল যদি ক্রিয়া না করে, সেই মার্বেলটা সোজা যায়, এটার এক্সেলারেশন নাই, নিউটনের দ্বিতীয় সূত্র, এক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু ফোর্স, ফোর্স না থাকলে এক্সেলারেশন নাই, তার মানে ভেলোসিটি, সো ইটস এ স্ট্রেট লাইন, পার্টিকেল তখন স্ট্রেট লাইনে মুভ করে, বক্রপথে গেলেই পার্টিকেলটা এক্সেলারেশন থাকে। তাহলে এই ইকুয়েশন কি হবে, এটা ক্লাসিক্যাল পাথ, ক্লাসিক্যাল পাথের ইকুয়েশন কি হবে, এজ এ ফাংশন অফ বিভিন্ন সময়ে বিভিন্ন এক্স এর মান। তাহলে এই এক্স ক্লাসিক্যালের মান টি প্রাইমের উপর নির্ভর করে, টি প্রাইমটা হচ্ছে রানিং টাইম, এটা তো স্ট্রেট লাইন, তাই তো, স্ট্রেট লাইন মানে মাস্ট বি লিনিয়ার ইন টাইম, এবং এটা অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে এটা সাম কনস্ট্যান্ট, ধরো সি, সাম কনস্ট্যান্ট সি টাইমস টি প্রাইম,
টি প্রাইম যখন শূন্য, এক্স ক্লাসিক্যাল শূন্য অরিজিনে আছে। আর আমি চাইবো টি প্রাইমের মান যখন 1 হবে তখন এটার মান হবে 1 হবে 1 সেন্টিমিটার। তাহলে সি এর মান কত ধরবো? সি এর মান আমি কত ধরবো? সি এর মান যাই ধরে না কেন, টি প্রাইম যখন শূন্য সময় এক্স ক্লাসিক্যালের মান শূন্য অরিজিনে ছিল, এটা ঠিক আছে। কিন্তু আমাকে এটাও ফিক্স করতে হবে যে টি প্রাইমের মান যখন 1 তখন এটার মান হতে হবে 1 সেন্টিমিটার। টি প্রাইমের মান যখন 1 সেকেন্ড, এটার মান হতে হবে 1 সেন্টিমিটার। তাহলে সি এর মান কত নিতে হবে আমাকে? সি এর মান নিতে হবে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। সি এর মান যদি নিই 1 সেন্টিমিটার, তাহলে টি প্রাইমের মান যদি হয় 1 সেকেন্ড, তাহলে এক্স ক্লাসিক্যালের মান হবে 1 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে এই স্টেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স ক্লাসিক্যাল টি প্রাইম ইকুয়াল টু কনস্ট্যান্ট টাইমস টি প্রাইম, আর কনস্ট্যান্টের মান হচ্ছে 1 সেন্টিমিটার সেকেন্ড। ওকে, আচ্ছা, আমি এখন আরেকটা পাথ নিলাম। এই ক্লাসিক্যাল পাথ থেকে বেশ দূরে, এত দূরে যে আমি আলাদা করে আঁকতেও পারছি। এটা হচ্ছে ক্লাসিক্যাল, এটা সিএল লিখেছি, সিএল ক্লাসিক্যাল। খানিকটা দূরে আরেকটা পাথ নেই, ধরো আরেকটা পাথ হচ্ছে এইরকম কোয়াড্রেটিক পাথ। এটা প্রপোর্শনাল টু, এখানে এটা হচ্ছে প্যারাবোলিক পাথ গেল। তাহলে এক্স ক্লাসিক্যাল, এটা দ্বিতীয় পাথ, এটা দ্বিতীয় পাথ এক্স, এটা ভ্যারিড পাথ। এটা ক্লাসিক্যাল পাথ, এটা ভ্যারিড পাথ। ক্লাসিক্যাল পাথ থেকে বেশ খানিকটা দূরে। এই বক্রপাতটা হচ্ছে ভ্যারিড পাথ। বক্রপাতও তাই একই আছে, আদি সময়ে শূন্যতে ছিল, 1 সেকেন্ড পরে গিয়ে 1 সেন্টিমিটার দূরত্বে গেছে, কিন্তু ধরে গেছে। তাহলে এটা হবে এক্স অফ টি প্রাইম ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, তাহলে টি প্রাইম স্কোয়ার্ড। এটা হচ্ছে প্যারাবোলিক পাথ ধরে গেল। সেই স্পেস টাইম পয়েন্ট থেকে শুরু করে এক্স্যাক্টলি সেম স্পেস টাইম পয়েন্টে আসলো, কিন্তু অন্য পাথ ধরে, প্যারাবোলিক পাথ ধরে। দিস পাথ ইজ প্রপোর্শনাল টাইম স্কোয়ার। এখানে যে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টের মান কত? আমাকে এই দুটো এন্ড পয়েন্টসে ঠিকঠাক নাম্বারগুলো আনতে হবে। টি প্রাইম যখন শূন্য, এক্স এর মান হবে শূন্য, তাহলে এখানে যা ইচ্ছা তাই নিতে পারি। এখানে যা ইচ্ছা তাই নেই না কেন, টি প্রাইম শূন্য হলে এক্স এর মানও শূন্য হবে। কিন্তু আমি এটাও চাই যে টি প্রাইমের মান যখন 1, তখন এক্স প্রাইমের মান হবে 1 সেন্টিমিটার। এটার মান হবে 1 সেন্টিমিটার যখন টি প্রাইমের মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে হবে 1 সেকেন্ড স্কোয়ার্ড। কোথায় আছে বলো না কেন, তোমরা দেখছো না? নিকটবর্তী পাথ, ভ্যারিড পাথ নিলাম, এটা কোয়াড্রেটিক পাথ। ভ্যারিড পাথকে বললাম এক্স অফ টি প্রাইম, ক্লাসিক্যাল লিখলাম না। এটা সাম কনস্ট্যান্ট টাইমস স্কয়ার, প্রপোর্শনাল টু টি প্রাইম স্কয়ার, কোয়াড্রেটিক পাথ। ডায়াগ্রামে দেখানো আছে। এটা অনেকভাবেই দেখাচ্ছি, ডায়াগ্রামে দেখাচ্ছি, অঙ্ক করে দেখাচ্ছি, করে ভুল না হয়। তাহলে এই পাথের ইকুয়েশন লেখো, এই এক্স অফ টি প্রাইম ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এখনো যায় না, টাইমস টি প্রাইম স্কয়ার। তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু টি প্রাইম স্কয়ার। এটা কোয়াড্রেটিক, এবং শুধু বটেই, প্লাস এটা প্যারাবোলিক। তাহলে এই কনস্ট্যান্টের মান কি হবে? এই এখানে যে কনস্ট্যান্ট আছে সেটার মান কি হবে? সেটা নিতে হবে যাতে দুটো বাউন্ডারি কন্ডিশন যাতে স্যাটিসফাই করে। প্রথম বাউন্ডারি কন্ডিশনটা কি? বাউন্ডারি কন্ডিশন কিন্তু সবগুলো পাথ এক। প্রথম বাউন্ডারি কন্ডিশন কি? টাইম যখন শূন্য, টি প্রাইম যখন শূন্য, এক্স এর মান হতে হবে শূন্য, আর টি প্রাইম যখন 1 সেকেন্ড, হতে হবে 1 সেন্টিমিটার। আচ্ছা, শূন্য করার জন্য আমাকে এখানে কি হবে? যা ইচ্ছা তাই লিখতে পারি, যা ইচ্ছা তাই লেখো না কেন, 10, 12, 15, 17। টি প্রাইম শূন্য করলে এটা শূন্য,
আর এখানে যা ইচ্ছা লিখলে কিন্তু আর দ্বিতীয়টা ফুলফিল হবে না। দ্বিতীয়টা টি প্রাইমের মান যখন 1 সেকেন্ড, এক্স এর মান হবে 1 সেন্টিমিটার। তাহলে এখানে কি নেব? নাম্বারে দেখো, এখানে 1 এর 1, রেজাল্ট হবে 1। তাহলে এখানে কি নেব? এখানে নিতে হবে 1 1। শুধু 1 না, 1 এর একটা ইউনিট আছে। কি ইউনিট? 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ডান দিকে ক্যান্সেল করে যাবে, শুধু রয়ে যাবে সেন্টিমিটার। উত্তর হবে 1 শুধু উত্তর 1 না, 1 সেন্টিমিটার। তাহলে দুটো পাথ কনসিডার করলাম, একটা ক্লাসিক্যাল পাথ, একটা ক্লাসিক্যাল পাথ থেকে বেশ খানিকটা দূরে। এটা বেশ খানিকটা দূরে দেখাই যাচ্ছে, কারণ আমি ডায়াগ্রামে আঁকতে পারছি আলাদা করে। এটা তো আর এটার মধ্যে এই ক্লাসিক্যাল পাথ এবং এই পাথের মধ্যে তফাৎটা ইনফিনিটেসিমাল না, একেবারে ফাইনাইট, একেবারে ফাইনাইট। ওকে, এই দুটো পাথ কনসিডার করো, তারপরে দেখো কি হয়। এই দুটো পাথ এত দূরে দূরে পাথ, আমি ডায়াগ্রামে আঁকতে সক্ষম হলাম। এই দুটো পাথকে কি কাছাকাছি বলা যাবে? কাছাকাছি বলা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে তোমার পার্টিকেলটা, যেটার যা মোশন তুমি চিন্তা করছো, যে অবজেক্টটা, সেই অবজেক্টটা একটা বড়সড় ম্যাক্রোস্কোপিক অবজেক্ট কিনা, অথবা সেই অবজেক্টটা ক্লাসিক্যাল অবজেক্ট কিনা, অথবা সেই অবজেক্টটা একটা মাইক্রোস্কোপিক অবজেক্ট কিনা, তার মানে একটা ইলেকট্রন কিছু ওই ধরনের। ওকে, দেখা যাক না কি হয়। দুটো পাথ নেই, এটা অবশ্যই ফাইনাইট দূরত্বে। এই দুটো পাথ ফাইনাইট দূরত্বে, দূরত্বে হেরফের করে, যে কোনো সময় এদের মধ্যে তফাৎটা হেরফের করছে এবং তফাৎটা শূন্য হয়ে যাচ্ছে এট দি এন্ড পয়েন্টস, কিন্তু অন্য পয়েন্টের অন্য সময়ের জন্য যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকু হেরফের করছে, হেরফের করলে ওটা ফাইনাইট। ওকে, এখন আমি আবার ব্যাক করি, স্ক্রিন শেয়ার করি। ওকে, আমি কনস্ট্যান্টটা এ দিয়েছি। আচ্ছা, ক্লাসিক্যাল পাথ হচ্ছে স্ট্রেট লাইন পাথ, এ টাইমস টি। এ ইজ দ্য কনস্ট্যান্ট, আমি একটু আগে সি বলেছি, এখানে নোটে এ আছে, এ থাকলে থাক, এ থাকাটা খারাপ। এ হলে এটাকে বোঝাবে হয়তো এক্সেলারেশন, এই কনস্ট্যান্ট এক্সেলারেশন না, এই জাস্ট এ কনস্ট্যান্ট। ওয়ার এ ইজ এ কনস্ট্যান্ট, ক্লাসিক্যাল পাথ এক্স ইজ প্রপোর্শনাল টু টি। আমি এখানে টি প্রাইম লিখতে পারতাম, লিখি নাই, টি লিখেছি। প্রাইম লেখাটা আমি তো জানি এটা হচ্ছে রানিং টাইম। ওকে, আবার যখন শেষ সময়টা আসবে ওটা বলবো টি, ওটাকে টি বললে এটাকে সঙ্গে সঙ্গে আমি টি প্রাইম বলে ফেলবো। x classical t is at, but a is a constant with the value a equal to 1 centimeter per second. এর মান হচ্ছে 1 centimeter per second। এই ইউনিট দেখেই বুঝবে যে এটা অ্যাক্সেলারেশন নয়। ওকে, আর একটা ভ্যালিড পাথ নাও, আর একটা পাথ নাও যেটা হচ্ছে x equal to bt স্কয়ার, আর b এর মান হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কিন্তু অ্যাক্সেলারেশনের একক। দুটো পাথ এই ডায়াগ্রামে দেখলাম। ক্লাসিক্যাল পাথ হচ্ছে সোজা পাথটা স্পেস টাইম ডায়াগ্রামে, আর এটা হচ্ছে অল্টারনেটিভ পাথ, এই কোয়াড্রেটিক পাথটা। এখানে দিয়েছি টি, এখানে টি লিখতে হলো পারলাম কারণ আমি শেষ বিন্দুটার টাইম আমি এখনো কমিট করি নাই। ওটা নোটেশন টি হবে না টি প্রাইম হবে সেটা আমি কমিট করি নাই, শুধু নিউমারিক্যাল ভ্যালু হবে 1 সেকেন্ড। এখন we now calculate the change in action for a macroscopic particle of mass 1 gram between these two paths. প্রথমে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল নাও, একটা ধূলিকণা। ধূলিকণাটার ম্যাস হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম কিন্তু অনেক অনেক, হিউম্যান স্কেলে ছোট, কিন্তু কোয়ান্টাম স্কেলে বড়। একটা ইলেকট্রনের ম্যাস কত? 10 to the power minus 9 times 10 to the power minus 27 gram, roughly of the order of 10 to the power minus 26 gram. 10 to the power minus 26 gram, এটা আনবিলিভেবলি স্মল নাম্বার। সেটার সঙ্গে কম্পেয়ার করো 1 গ্রাম, তো 1 গ্রাম তো অনেক অনেক বড় ইলেকট্রনের ম্যাসের তুলনায়। 10 to the power 26 টাইমস বড়, 26 গুণ বড় না, 10 to the power 26 গুণ বড়। এটাকে বলে 10 to the power 26 টাইমস বেশি, মানে হচ্ছে is larger by 26 orders of magnitude, 26 টাইমস না,
26 orders of magnitude large. এই যে speck of dust, এটার mass হচ্ছে 1 gram. This 1 gram is 26 orders of magnitude larger than the mass of electron. It's pretty large, comparatively large. কিন্তু on a human scale, it might seem small. Okay, 1 gram আর কি? Okay. আমি প্রথমে নিচ্ছি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যেটা ম্যাস 1 গ্রাম। সেটার জন্য ক্লাসিক্যাল অ্যাকশন কত? সেই ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি স্ট্রেইট লাইন ধরে, ক্লাসিক্যাল পাথ ধরে আদি স্পেস টাইম বিন্দু থেকে শেষ স্পেস টাইম বিন্দুতে যায়, তাহলে এই পাথের জন্য অ্যাকশনটা কত? আগে ওটা ক্যালকুলেট করে নাও। অ্যাকশনটা হচ্ছে, আচ্ছা এটা আমি আমার কাগজে ক্যালকুলেট করি। এইটা আমি একটু সাইডে ক্যালকুলেট করব, এখানে সরি, এখানে ক্যালকুলেট করি। এই ক্লাসিক্যাল পাথ ধরে গেল। আচ্ছা এখন ল্যাগ্রাঞ্জিয়ানটা কি? ক্লাসিক্যাল পাথ ধরে যখন যাচ্ছে, এই ক্লাসিক্যাল পাথের ইকুয়েশন আছে। ল্যাগ্রাঞ্জিয়ানটা হচ্ছে টি মাইনাস ভি, এভাবে লেখে তো, কিন্তু ভি শূন্য। ভি শূন্য কেন? এটা ফ্রি পার্টিকেল, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে কাইনেটিক এনার্জি। এই ভিন্ন ভিন্ন পয়েন্টে এই পার্টিকেল যখন এই পথ দিয়ে যাচ্ছে, বিভিন্ন লোকেশনে ছিল, তাহলে এটা নিয়ে কি ছিল? ভেলোসিটি কি ছিল? ফর্মুলা হচ্ছে হাফ এম এক্স। এ ক্লাসিক্যাল পাথ ধরে যদি যায়, এক্স ক্লাসিক্যাল ডট, এটা হচ্ছে ভেলোসিটি, ওই পাথ ধরে গেল, ওটার স্কোয়ার। ওকে, এক্স ক্লাসিক্যাল ইয়ে কত? এক্স ক্লাসিক্যাল as a function of time কত? at. x classical path as a function of time is at. এখন রানিং টাইমটা টি বলছি, এই শেষ সময়টা টি বলি নাই, শেষ সময়টা টি বলি, শেষ সময়টা 1 সেকেন্ডে বলে যাচ্ছি। যেহেতু শেষ সময়টা টি বলি নাই, টিটা আমার কাছে আছে, ব্যবহার করার জন্য আছে, টিটাকে আমি রানিং টাইম বললাম। টি ভ্যারিজ ফ্রম 0 to 1, যে আর টি প্রাইম দেখার কোনো দরকার পড়ে না, এর মান আমার জানা আছে। তাহলে এক্স ক্লাসিক্যাল ডট করা মানে কত? ডট মানে হচ্ছে টাইমের সঙ্গে ডেরিভেটিভ করা। তাহলে এক্স ক্লাসিক্যাল ডট কত হয়? হাফ এম, ভেলোসিটি হচ্ছে এ, এটা কনস্ট্যান্ট, এ স্কোয়ার, হাফ এম এ স্কোয়ার। এটা ল্যাগ্রাঞ্জিয়ান। ল্যাগ্রাঞ্জিয়ান কনস্ট্যান্ট, পার্টিকেলটা এই ক্লাসিক্যাল পাথ ধরে 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 যাচ্ছে, ফ্রম দি ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, সব বিন্দুতে ল্যাগ্রাঞ্জিয়ানের মান কনস্ট্যান্ট। এখন এই ল্যাগ্রাঞ্জিয়ানের ইন্টিগ্রেশন করতে হবে along the classical path. Along the classical path Lagrangian is constant. তাহলে অ্যাকশন ক্যালকুলেট করি for the classical path, x classical t। আমাকে করতে হবে কি? L dt from 0 to 1 second। দেখো এই উপরের লিমিটটাকে টি বলছি না, 1 সেকেন্ডে রাখছি, নিউমেরিক্যাল মানেই ব্যবহার করছি। সেই জন্য এখানে আর রানিং টাইমের জন্য প্রাইম না দিলেও চলবে। এল ডিটি, এলটা তো কনস্ট্যান্ট ক্লাসিক্যাল পাথের জন্য। আমি এটা কি করছি? এটা একটা আমি করছি টাইম ইন্টিগ্রাল করছি, কার টাইম ইন্টিগ্রাল করছি। টাইম ইন্টিগ্রাল কি? এটা দেখছি ডিটি, কার? এল এর। কোন পাথ ধরে? এই পাথ ধরে 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 ইন্টিগ্রেট করছি, একটা পাথের জন্য এক এক রকম ইন্টিগ্রেশন। কিন্তু এই পাথ ধরে ধরে গেলে ল্যাগ্রাঞ্জিয়ানটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মান কত? হাফ এম এ স্কোয়ার। ওটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসো, তাহলে এটা হবে হাফ এম এ স্কোয়ার, হাফ এম এ স্কোয়ার। আর রয়ে গেল ডিটি ফ্রম 0 to 1 সেকেন্ড। তাহলে এটা কত হবে? হাফ এম এ স্কোয়ার। এটার মান কত? ডিটি ইন্টিগ্রেটেড ফ্রম 0 to 1 সেকেন্ড, এটা মান হচ্ছে 1 সেকেন্ড। এর মান কত? এর মান হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। এম এর মান কত? 1 গ্রাম। আচ্ছা এখন দেখো,
একটা ইলেকট্রন নিলে এম এর মান নিতাম 10⁻28 গ্রাম। এম এর মান যাই নেই না কেন সে মানটা এখানে বসাতে হবে। একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য এম ইজ ভেরি লার্জ, 1 গ্রাম। লার্জ মানে কম্পেয়ার টু দ্য মাইক্রোস্কোপিক স্কেল। ইলেকট্রনের জন্য এম ইজ ভেরি স্মল। একই ফর্মুলা দিয়ে এই ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশন ক্যালকুলেট করা যাবে যে কোনো পার্টিকেলের জন্য, মাইক্রোস্কোপিক হোক ম্যাক্রোস্কোপিক হোক, শুধু ম্যাসের পরিবর্তন করতে হবে। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হলে এম বেশি, মাইক্রোস্কোপিক পার্টিকেল হলে এম কম। আমি m = 1 গ্রাম ক্যালকুলেট করছি, m = 1 গ্রাম নিয়ে ক্যালকুলেট করছি। এটা ম্যাক্রোস্কোপিক। তাহলে m = 1 গ্রাম বসাও, হাফ 1 গ্রাম এ কত, এর মান হচ্ছে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার্ড, আর টাইম হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এটা কি হলো, নিউমারিক্যাল মান কি হলো 0.5, 1 গুণ 1 স্কোয়ার 1 1। ইউনিট কত হলো, এটা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার গুণ সেন্টিমিটার, সো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আমি ক্যালকুলেট করে ফেললাম। আর যদি ইলেকট্রন হতো, ইলেকট্রনের জন্য কত, তখন এম এর পরিবর্তে আমি বসাতাম 10⁻−28। এম এর পরিবর্তে 1 গ্রাম না বসিয়ে বসাতাম 10⁻−28 গ্রাম বসাতাম, অথবা -27 কিছু একটা। তাহলে এস এর মানটা ক্লাসিক্যাল পাথের জন্য এস এর মানটা এটা চাইতে অনেক 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 ক্ষুদ্র হতো, 10⁻28 টাইমস ক্ষুদ্র। ওকে, একইভাবে তুমি এই পাথের জন্য লাগরাঞ্জিয়ানের টাইম ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে পারো। অবশ্যই এই পাথের জন্য লাগরাঞ্জিয়ানটা কনস্ট্যান্ট নয়। একই ফর্মুলা দিয়ে, ফর্মুলাতে এমটা থাকবে আলাদা, তো এম ছোট বসালে মাইক্রোস্কোপিক পার্টিকেল, এম বড় বসালে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, আর অন্যগুলো সব সেম। ওকে, তাহলে আমি এইভাবে অ্যাকশন গুলো ক্যালকুলেট করব। আবার ফিরে যাই, এই যে করছি ক্লাসিক্যাল পাথের জন্য করছি হাফ এম এক্স ক্লাসিক্যাল ডট স্কোয়ার, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা কাইনেটিক এনার্জি, এটা ফাংশন অফ টাইম। ক্লাসিক্যাল পাথ ধরে ধরে যাচ্ছি, সে ক্লাসিক্যাল পাথের জন্যই অ্যাকশনটা ক্যালকুলেশন হচ্ছে। এমটা হচ্ছে ম্যাস অফ দ্য পার্টিকেল। আমি আপাতত 1 গ্রাম নিয়েছি, একটু পরে ইলেকট্রন ধরবো, তখন আমি একই ফর্মুলা ব্যবহার করব। তখন এম এর পথে 1 গ্রাম না বসিয়ে ইলেকট্রনের যা মাস সেটা বসাবো। তো এটার উত্তর কি হলো 0.5, এটা হবে 0.5 আর্ক সেকেন্ড। 0.5 অ্যাকশনের ইউনিট কিন্তু জুল সেকেন্ড অথবা আর্ক সেকেন্ড। আমি তো সেন্টিমিটার ব্যবহার করছি, তো জন্য আর্ক সেকেন্ড। আমার হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, ওকে, পার সেকেন্ড, और গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে একটু ইয়ে করে করো। আচ্ছা, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড যে আর্ক সেকেন্ড কি আছে, আমার ইউনিট একক হচ্ছে এত 0.5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমি এইভাবে লিখতে পারবো 0.5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড। এটা হচ্ছে এনার্জির একক। এককে কিন্তু ম্যাসের একক নিচ্ছি গ্রাম, দূরত্বের একক নিচ্ছে সেন্টিমিটার, আর টাইমের একক নিচ্ছে সেন্টিমিটার। এটা তো সিজিএস ইউনিটস, এটা তো আর্গ এরিয়া। আমার যদি এখানে তো ম্যাসের একক যদি নিতাম কিলোগ্রাম, এখানকার দূরত্বের একক যদি নিতাম মিটার, আর সেকেন্ড একই আছে, তাহলে সেটা হতো জুল হতো। এখন এটা আর্গ হয়েছে, আর্গ সেকেন্ড। তাহলে আর্গ থেকে জুলে কিভাবে যাবে? গ্রামকে কিলোগ্রাম করো, সেন্টিমিটারকে মিটার করো। তো গ্রামকে কিলোগ্রাম করতে গেলে ওই গ্রামকে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে,
আর সেন্টিমিটারকে মিটারে করতে গেলে সেন্টিমিটারকে কি বলে 10⁻²2 দিয়ে গুণ দিলে তত মিটার, তাই তো? তাহলে 1 hour 10⁻⁻5 জুলস, রাইট? এইভাবে আমি করতাম, কিন্তু আমার এখানে এনার্জি একক হয়েছে আর্গ, তো 0.5 আর্গ সেকেন্ড। ওকে, আর্গে নিয়েছি, জুলে না। ওকে, ওই যে পার্টিকেলটা ম্যাস হচ্ছে 1 গ্রাম, সেটার জন্য ক্লাসিক্যাল অ্যাকশনের মান হচ্ছে 0.5 আর্গ সেকেন্ড। আর্গ সেকেন্ড। সংখ্যা ধরে নিচ্ছে, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর আলোচনা করার দরকারও নাই, এটা ফার্স্ট ইয়ারে আমরা আলোচনা করি, আর্গ সেকেন্ড, জুল সেকেন্ড ইত্যাদি। 0.5 আর্গ সেকেন্ড। আর দ্বিতীয় পাত করো, এখন দ্বিতীয় পাতের জন্য ওই যে কোয়াড্রেটিক পাতের জন্য 0 to 1 সেকেন্ড পর্যন্ত ইন্টিগ্রেট করো অফ হাফ এম এক্স স্কোয়ার। দ্বিতীয় পাতের জন্য এক্স কি ছিল? এক্স ছিল বিটি স্কোয়ার। দ্বিতীয় পাতের জন্য এক্স ছিল বিটি স্কোয়ার। আমার দরকার এক্স ডট ভেলোসিটি। টাইম ডেরিভেটিভ নিলে কি হবে? টোয়াইস বিটি। ওইটার স্কোয়ার করতে হবে, টোয়াইস বিটি স্কোয়ার, ভেলোসিটি স্কোয়ার। তাহলে টোয়াইস বিটি স্কোয়ার ডিটি। তাহলে একটু সিম্পলিফাই করো, কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে যাও। 2 স্কোয়ার করলে 4, 2 দিয়ে ভাগ দিলে 2, বি স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, বাইরে যাবে, এম বাইরে যাবে, 2 বি স্কোয়ার এম, ভেতরে থাকবে কি টি স্কোয়ার ডিটি। এটা ইন্টিগ্রেট করতে হবে। এটা ইন্টিগ্রেট করলে কি হবে? 1/3 টি কিউবড। ওই টি কিউবের মান টি ইকুয়াল টু 1 সেকেন্ড কত বিয়োগ ওই টি কিউব এট 0 সেকেন্ড। 0 সেকেন্ডের মান 0, তাহলে এটার মান কত হবে? 1/3 সেন্টিমিটার সেকেন্ড কিউবড। 1/3 টি কিউব, তো টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসাও, তাহলে 1 সেকেন্ড কিউবড। 1/3 1 সেকেন্ড কিউব মানে হচ্ছে যে সেকেন্ড কিউব। আর বাকি থাকলো 2 বি স্কোয়ার এম। 2 বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান হচ্ছে বি স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু একটু ভুল করেছে, সেন্টিমিটার পার সেকেন্ড না, বি এর মান কিন্তু হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বি এর মান হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো, বি এর মান হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে একটু ভুল করেছি, বি এর মান যখন বসিয়েছি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে পার সেকেন্ড 2 দিব, ওটার স্কোয়ার। ওকে, তারপরে এম এর মান হচ্ছে 1, আর এটার মান হচ্ছে ইন্টিগ্রেশন মান হচ্ছে 1/3 1 সেকেন্ড কিউব। যতগুলো ইউনিটগুলো মিলে যায়, এখানে -2 দিতে হবে। এখন আবার ইউনিটগুলো মিলে যাবে, এখন উত্তর পাবো 0.7 আর্ক সেকেন্ড। তাহলে ওই স্পেক অফ ডাস্টের জন্য দুটো পাথের মধ্যে অ্যাকশনের তফাৎ কত? ক্লাসিক্যাল পাথের অ্যাকশন হলো 0.5 আর্ক সেকেন্ড, আর এই ভ্যারিড পাথ যেটা বললাম কোয়াড্রেটিক পাথ, সেটার জন্য অ্যাকশনটা একটু বড়, 0.67 আর্ক সেকেন্ড। তাহলে অ্যাকশনের তফাৎ কত হলো? ওই 1 গ্রাম পার্টিকেলের জন্য তফাৎ হলো 0.67 বিয়োগ 0.5, 0.17 আর্ক সেকেন্ড। এটাকে এখন, এটা ছোট না বড় এটা দেখতে হবে এইচ কাটের সঙ্গে তুলনা করে। এইচ কাটের মান কত সেটা বলা আছে। এইচ কাটের মান বোধ একটু আগে ছিল। এইচ কাটের মান অনেক অনেক ক্ষুদ্র। এইচ কাটের মান হচ্ছে এত আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ডের সঙ্গে তুলনা করলে কিন্তু ওটা অনেক অনেক বড়। এটা হচ্ছে তফাৎ, অ্যাকশনের তফাৎ হচ্ছে 1.7 টাইমস 10^22 অফ এইচ টাইমস এইচ, অনেক অনেক বেশি। তাহলে বলো, এই যে পার্টটা নিলাম কোয়াড্রেটিক পার্টটা, এই কোয়াড্রেটিক পার্টটা কি ওই ক্লাসিক্যাল পার্ট থেকে অনেক অনেক দূরে কিনা? অনেক দূরে বলে পরিগণিত হবে কিনা? দূরে বলার পরিগণিত হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাকশনের তফাৎ হতে হবে পাই এইচ কাটের চেয়ে বেশি, প্রায় 3 এইচ কাটের চেয়ে বেশি। আর আমি তো দেখছি অ্যাকশনের তফাৎ হচ্ছে এত,
1.7 times 10 raised to 26 h cut, আর এটা 3 h কাটের চাইতে বেশি হতে হবে। এটা তো 3 h কাটের চাইতে অনেক অনেক বেশি। 10 to the power 26 তো 3 এর চাইতে অনেক 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 গুণ বেশি। ফলে তাহলে এই 1 গ্রাম পার্টিকেল যদি নেব, এই 1 গ্রাম কণা যদি আমি চিন্তা করি, একটা ধূলি কণা, এই ধূলি কণার জন্য ওই স্ট্রেট লাইন পাথ আর কোয়াড্রেটিক পাথ বহু দূরে। এই দুটো পাথের মধ্যে অ্যাকশনের তফাৎ অনেক অনেক বেশি কম্পেয়ার টু পাই এইচ কাট। তার মানে উই ক্যান দেয়ারফর ইগনোর নন ক্লাসিক্যাল পাথস ফর দি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। এই ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, এই 1 গ্রাম ম্যাস যুক্ত পার্টিকেলটার জন্য নন ক্লাসিক্যাল পাথ আমি ইগনোর করতে পারি। ক্লাসিক্যাল পাথ থেকে সামান্যতম বিচ্যুতি করলে অ্যাকশনটা 3h কাটের বেশি হয়ে যাবে, সেখান থেকে আর কোনো কন্ট্রিবিউশন আসবে না। শুধু একটা পাথই অ্যাভেলেবল প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ। উই ক্যান দেয়ারফর ইগনোর নন ক্লাসিক্যাল পাথস ফর দি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। অন দ্য আদার হ্যান্ড, ফর অ্যান ইলেকট্রন, এটা মাইক্রোস্কোপিক পার্টিকেল হুজ ম্যাস ইজ m⁻27 গ্রাম, দি চেঞ্জ ইন অ্যাকশন কত হবে? এখানে চেঞ্জ ইন অ্যাকশন ক্যালকুলেট করা আছে m = 1 গ্রাম ধরে। এখন এটাকে যদি m = 1 গ্রাম না ধরে যদি এখন ধরো 10⁻27 গ্রাম, আর ডেল্টা এস তো প্রপোর্শনাল টু m, এই যে প্রপোর্শনাল টু m, s ইজ প্রপোর্শনাল টু m, এই m দিয়ে গুণ আছে, m দিয়ে গুণ আছে, এই যে m দিয়ে গুণ আছে। s যদি প্রপোর্শনাল টু m হয়, ডেল্টা এস তো প্রপোর্শনাল টু m হবে। আমার নতুন করে ক্যালকুলেট করার নেই, আগেরটা তো আমি 1 গ্রামের জন্য ক্যালকুলেট করে রেখেছি ডেল্টা এস কে, প্রপোর্শনাল টু m 1 গ্রাম। তাহলে এটাকে 1 গ্রামে ভাগ দাও, 1 গ্রাম দিয়ে ভাগ দিয়ে 10⁻27 গ্রাম দিয়ে গুণ দাও, তাহলে তো হবে। তাহলে এটাকে 10⁻27 গ্রাম দিয়ে গুণ দিতে হবে। ইলেকট্রনের জন্য ডেল্টা এস কত? তাহলে ইলেকট্রনের জন্য ডেল্টা এস কত হবে? এই সংখ্যাটাকে যদি আমি 10⁻27 দিয়ে ভাগ দিয়ে গুণ দেই, অত গুণ কম, ম্যাসটা অনেক কম, 10⁻27। এটা ছিল 1 গ্রাম ম্যাসের জন্য এত। তাহলে 5 গ্রাম ম্যাসের জন্য কত? 5 গুণ। 10⁻27 গ্রামের জন্য কত? 10⁻27 গুণ ইলেকট্রনের জন্য। এটাকে যদি 10⁻27 দিয়ে গুণ দাও, তাহলে তুমি পাবে ডেল্টা এস ফর এ মাইক্রোস্কোপিক পার্টিকেল ইলেকট্রন। ওই দুটো পাথের মধ্যে ডেল্টা এস, যে দুটো পাথ আমরা কনসিডার করেছি। এটাকে 10⁻27 দিয়ে গুণ দিলে কত হবে? এখানে হবে 10⁻⁻1, তাহলে এটা 1/10, আর এখানে 1.7, তাহলে গুণ দিলে হবে 0.17। ওকে, তাহলে অ্যাকশন হবে 0.17 h কাট ইলেকট্রনের জন্য। 0.17 তো 1/6, 1/6 কত হয়? 1/6 হচ্ছে 0.16, এখানে আর পেয়েছে 0.17, তাহলে রাফলি এটা 1/6 h কাট। ইলেকট্রনের জন্য ডেল্টা এস, ওই দুটো পাথের জন্য ডেল্টা এস রাফলি 1/6 h কাট। এটাকে কম্পেয়ার করব পাই h কাটের সঙ্গে, 3h কাটের সঙ্গে। এটা তো 3h কাটের চাইতে কম। তাহলে ফর অ্যান ইলেকট্রন যে দুটো পাথ আমি নিয়েছি, এই দুটো পাথের মধ্যে ফেজের তফাৎটা হচ্ছে 1/6 h কাট, যেটা 3h কাটের চাইতে বেশ খানিকটা কম। ফলে এই অল্টারনেটিভ পাথটা ক্লাসিক্যাল পাথ থেকে বেশ দূরে, এটা বলা যাবে না। এটা বেশ দূরে বলতে গেলে ফেজের তফাৎটা 1/3, কি বলে, অ্যাকশনের তফাৎটা কাট কিংবা তার চেয়ে বেশি হতে হবে। কিন্তু এই দুটো পাথের জন্য অ্যাকশনের তফাৎ মাত্র 1/6 h কাট। তাহলে ফর অ্যান ইলেকট্রন এটা দূরবর্তী পাথ নয়। এই দুটোর মধ্যে অনেক, মানে সেন্টিমিটারে অনেক তফাৎ আছে, কিন্তু সেন্টিমিটারে অনেক তফাৎ থাকলেও অ্যাকশনের খুব একটা তফাৎ নেই ফর এ মাইক্রোস্কোপিক পার্টিকেল। অ্যাকশনের তফাৎটা 3h কাটের চাইতে অনেক। ফলে ইলেকট্রন যখন প্রপাগেট করবে এখান থেকে ওখানে, এই দুটো পাথের মধ্যে খুব একটা দূরবর্তী বলে পরিগণিত করা যাবে না। এই পাথ দিয়ে যেতে পারে, এই পাথ দিয়েও যেতে পারে, অথবা অনেক দূরবর্তী একটা পাথ আছে আপ টু, যেটার সঙ্গে অ্যাকশনের তফাৎ হচ্ছে 3h কাট, ওই পাথ দিয়েও যেতে পারে। ইলেকট্রনের জন্য অনেক অপশন আছে, এবং সেই অপশনগুলো আমি মেজার করতে পারবো, অপশনগুলো আমি আঁকতে পারবো। বেশ বেশ দূরে দূরে অবস্থিত পাথগুলো জন্য
অ্যাকশনের তফাৎটা অত বেশি হবে না। So electron has a lot of leeway in going from the initial point to final point. এটা পড়লে হবে। On the other hand, for an electron whose mass is of the order of 10 raised to minus 27 gram, the change in action delta S is roughly equal to 1/6 h cut. That means less than pi h cut. Or the phase difference হচ্ছে অ্যাকশনের তফাৎ ডিভাইড বাই h cut. ফেজের তফাৎ ডিফারেন্স হচ্ছে 1/6 1/6 pi এর চেয়ে কম। For the electron, the classical path and a wide range of paths, বেশ খানিকটা দূরবর্তী পাথ। দূরবর্তী কোন সেন্স মিন করে? সেন্টিমিটারের রুলার দিয়ে মাপতে পারবো, এত দূরে দূরে। Right. So for an electron, the classical path and a wide range of paths around the classical path, wide range, would contribute to U. কারণ অনেক দূরে চলে যাবে সেন্টিমিটারে মেপে, তারপরে দেখা যাবে যে ফেজের তফাৎটা পায়ের চাইতে কমই রয়ে গেছে। তাহলে ইলেকট্রনটার ওই দূরবর্তী পাথ দিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা, বেশ খানিকটা সম্ভাবনা, প্রায় একই ধরনের সম্ভাবনা ক্লাসিক্যাল পাথ দিয়ে যাওয়ার যে সম্ভাবনা। So for the electron, the classical path and a wide range of paths around the classical path would contribute to U. তার মানে for a wide range of path, অ্যাকশনের তফাৎটা নেগলিজিবলই হবে। It is in such cases, assuming that the particle moves in a well-defined trajectory, X classical path leads to conflict with the experiment. Okay. তাহলে পাথ ইন্টিগ্রাল নিয়ে আমার আলোচনা শেষ হলো। এখন আমি দেখাবো ইকুইভ্যালেন্স টু শ্রোডিঙ্গার ইকুয়েশন। ইকুইভ্যালেন্স অফ শ্রোডিঙ্গার পাথ ইন্টিগ্রাল ফর্ম বলে কার সঙ্গে কার ইকুইভ্যালেন্স? শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে পাথ ইন্টিগ্রালের ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্সটা কি? ইকুইভ্যালেন্স হবে তারা যদি সিমিলার জিনিস আমি পাই। শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে যে জিনিসটা পাই, পাথ ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে যদি একই জিনিস পাই, তাহলে তাদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করে বলবে তারা ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট হতেই হবে, সবাই কোয়ান্টাম মেকানিক্স। ওকে, আগে বলো শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে আমি কি পাই? শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাপ্লাই, এটা একটা পস্টুলেট। আমার যদি ওয়েভ ফাংশনটা অথবা স্টেটটা, ওয়েভ ফাংশন যদি আমি জানি at some earlier time t naught, at some earlier time t naught, ওয়েভ ফাংশনের মান আমি যদি সব জায়গায় কত সেই মানটা যদি আমি জানি, ওয়েভ ফাংশন জানা মানে হচ্ছে সময়ে টি নট সময়ে আমি ওয়েভ ফাংশনটা জানি। এ কথাটা মানে কি? ওই সময়ে সব স্পেস বিন্দুতে, স্পেস বিন্দু তো কাছে থেকে শুরু করে বহুদূর সব স্পেশাল পয়েন্টে যদি ওয়েভ ফাংশনের মান জানি, তাহলেই বলা হবে যে ওই পার্টিকুলার সময়ে আমি ওয়েভ ফাংশনটা জানি। সো ইফ আই নো দ্য ওয়েভ ফাংশন এট টাইম টি নট, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে আই উইল গেট দ্য ওয়েভ ফাংশন এট টাইম টি। পরবর্তী সময় টিতে সব স্পেশাল পয়েন্টে সাই এর মান কি হবে সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে, এটা বাই অ্যাপ্লাই শ্রোডিঙ্গার ইকুয়েশন। আচ্ছা, এখন ধরো দুটো পার্টিকুলার মোমেন্ট ইন টাইম নেই, তাদের মধ্যে সময়ের তফাৎটা ধরো ইনফাইনিটেসিমাল। একটা নির্দিষ্ট সময় থেকে অল্প খানিকক্ষণ পরে গিয়ে যদি ওয়েভ ফাংশন জানি, তারপর আবার অল্প খানিকক্ষণ পরে গিয়ে যদি ওয়েভ ফাংশন ক্যালকুলেট করি, তাহলে এই সমস্ত ছোট ছোট ইনক্রিমেন্ট গুলোকে কম্পাউন্ড করে করে আই ক্যান গেট দ্য ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনের পরিবর্তন কি হবে ওভার এ ফাইনাইট ইন্টারভ্যাল অফ টাইম। ফলে আমি আমার অঙ্কের সুবিধার্থে আই জাস্ট কনসিডার অ্যান ইনফাইনাইটেসিমাল ইন্টারভ্যাল অফ টাইম অফ ডিউরেশন এপসাইলন। এই ডিউরেশন, এই এপসাইলনের ঠিক আগ মুহূর্তে স্টার্টিং মোমেন্টে যদি আমি ওয়েভ ফাংশন কি জানি, এপসাইলন সেকেন্ড পরে এপসাইলন টেন্ডস টু 0, এপসাইলন ইকুয়াল টু ডিটি, এপসাইলন টেন্ডস টু 0, ডিটি সেকেন্ড, এপসাইলন ইকুয়াল টু ডিটি, ডিটি সেকেন্ড পরে ওয়েভ ফাংশনটা কি সেটা আমি জানি বাই দি শ্রোডিঙ্গার ইকুয়েশন। সেই ফর্মুলাটা লেখা যাবে। ফর্মুলাটা আমরা সাধারণত লিখি ফর এ ফাইনাইট টাইম ইন্টারভ্যাল, ফর্মুলাটা লিখি। আমি ইনফাইনিটেসিমাল টাইম ইন্টারভ্যালের জন্য ফর্মুলাটা আমি লিখতে চাই। আমি আমার খাতায় চলে যাই।
Schrodinger equation আগে লেখো I h cut d by dt psi of t equal to h. H could be a time dependent thing. H of t time dependent h হতে পারে নাও হতে পারে times ket psi of t. এটাই তো Schrodinger equation. ওকে, তাহলে এই পরিবর্তনের হার তুমি কিভাবে ক্যালকুলেট করবে? কোনো কিছু পরিবর্তনের হার I h cut পরিবর্তনের হার at time t. এবার কিভাবে করবে? You consider psi at a slightly larger time t plus dt. dt হচ্ছে epsilon বিয়োগ psi of t over dt. And dt tends to 0 চিন্তা করতে হবে, dt infinitesimal. এটাই তো হচ্ছে d psi dt, কোনো কিছুর পরিবর্তনের হার। That is equal to h of t psi of t. এই I h কাটটা এদিকে নিয়ে যাও আর এই dt ওদিকে নিয়ে যাও, তাহলে বাঁ দিকে কি রইল? psi at time t plus dt minus psi at time t equal to এই I h cut যদি ডান দিকে নিয়ে যাই minus I by h cut h of t, এই dt কেও ডান দিকে নিয়ে গেছি, এখানে dt times psi of t. তার মানে Schrodinger ইকুয়েশন আমাকে দিচ্ছে কি, আমি যদি psi of t যদি আমি জানি তাহলে এটা কত আমি জেনে ফেলবো। কোন এক সময় যদি psi এর মান আমি জানি তাহলে সামান্যতম dt সেকেন্ড পরে গিয়ে psi এর মান কত এই ফর্মুলা ব্যবহার করে আমি পেয়ে যাব। তাহলে এই অল্প অল্প করে সময়টা বৃদ্ধি করে 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 আমি বেশ খানিকটা পরে psi এর মান কি দাঁড়াবে সেটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। So using this equation I can find the change in psi over a large interval of time. কিন্তু এই ইকুয়েশন আমাকে লার্জ ইন্টারভাল অফ টাইম দেয়নি, আমাকে দিচ্ছে চেঞ্জ ওভার স্মল ইনফিনিটেসিমাল ইন্টারভাল অফ টাইম। নো ম্যাটার, এটাকে আমি ইন্টিগ্রেট করে টাইম ইভলিউশন অপারেটর বের করে ফেলবো, সেটা দিয়ে ওভার এ ফাইনাইট ইন্টারভাল অফ টাইম এই psi এর পরিবর্তন কি হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। অল্প অল্প করে যে অল্প অল্প সময়, এক সেকেন্ড পরে কি হবে, দ্বিতীয় সেকেন্ড পরে কি হবে, এটা যদি করতে পারি তাহলে 1 ঘন্টা পরে কি হবে সেটাও করতে পারবো। So if I know how the wave function would change over an infinitesimal interval of time, then by compounding all these tiny changes I could work out the change in the wave function over a finite interval of time. তার মানে Schrodinger ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, কম্পাউন্ড করা মানে ইন্টিগ্রেট করা। ওকে, এখন আমি dt কে যদি বলি আমি এপসাইলন, dt কে বলা হলো এপসাইলন, বারবার dt না লিখে সংকর এপসাইলন লিখেছি। আমার নোটেও আমি আগে যখন এখানে এপসাইলন লিখেছি dt কে, তাহলে এটা হচ্ছে psi ওয়েভ ফাংশন ভেক্টর কেটের মান at time t plus epsilon বিয়োগ এই একই কেটের মান at time t। এই পরিবর্তনটাতে ইচ্ছামতো লেখা যাবে না, পরিবর্তনটা h এর জন্য হবে, এই পরিবর্তন হবে minus I epsilon by h cut h at time t times। এখন আমি এটাকে আমি ওয়েভ ফাংশনে যেতে চাই, ওয়েভ ফাংশন দিয়ে লিখতে চাই। এখনো ওয়েভ ফাংশন দিয়ে লিখি নেই, এখনো কেট দিয়ে লিখেছি। এগুলো কেট হচ্ছে ভেক্টর, এখনো আমি জেনারেল নোটেশন লিখেছি। আমি এখন ওয়েভ ফাংশন কোঅর্ডিনেট স্পেসে আর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে CR কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ওয়েভ ফাংশন চাই। টাইম t তে ওয়েভ ফাংশন কত, এই স্টেট কেট, এই কেটের করসপন্ডিং ওয়েভ ফাংশন কত কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে at time t what is the wave function at time t ket হচ্ছে এটা psi of t। so at time t ওয়েভ ফাংশনের মান x বিন্দুতে ওয়েভ ফাংশনের মান কত,
x এইটা at time t state vector কি ছিল, ket কি ছিল, psi of t, ওটার scalar product with ket x. At time t plus epsilon ওয়েভ ফাংশনটা কত, একই স্কেলার প্রোডাক্ট উইথ এক্স, কিন্তু এখন স্টেট ভেক্টর পরিবর্তন হয়েছে, হয়েছে টি প্লাস এপসিলন। আদি সময় টিটাকে যদি ধরো জিরো ধরি আমার অঙ্কের সুবিধার্থে, তাহলে আমি এটাকে লিখবো টি জিরো ধরলে জিরো প্লাস এপসিলন না বলে আমি লিখবো এক্স কমা এপসিলন। টিটা জিরো আমার এই ওয়েটা জানা আছে, সাই এক্স জিরো আমি জানি, আটকে গেছে। এটা আটকে গেছে, যাক আমি ফিরে যাই, আমার এখানে না লিখলেও চলবে। এই দেখো ওয়েভ ফাংশন এর টাইম এপসাইলন বিয়োগ ওয়েভ ফাংশন এর টাইম জিরো, এটা টাইম জিরো ধরেছি, টি না ধরে ধরো টি ইকুয়াল টু জিরো যদি ধরি তাহলে এটা জিরো প্লাস এপসাইলন মানে এপসাইলন মাইনাস আই ই বাই এইচ কাট এইচ এর টাইম। এখন ধরো যেখানে যেখানে সাই দেখছো সেগুলোকে ওয়ান দিয়ে রিপ্লেস করছো, এইখানে সাই আছে, সাই এর টাইম জিরো, তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এইটা হবে ওয়েভ ফাংশন এর টাইম জিরো, এখানে কেট সাই এর টাইম জিরো, এখান থেকে আমি লিখবো ওটা পরিবর্তে লিখবো ওয়েভ ফাংশন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এর টাইম জিরো, এটা টাইম এপসাইলন, তাহলে এটা লিখবো ওয়েভ ফাংশন। আর এইচ এর তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এইচ লিখতে হবে। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এইচ কত, টাইম জিরোতে এইচ এর মান কত, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন লিখতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সময়ের সঙ্গে ডিপেন্ডেন্ট হতে পারে, তাহলে হবে কারণ পোটেনশিয়াল এনার্জি টাইমের উপরে নির্ভরশীল হতে পারে, কিন্তু আমি যেহেতু কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন আছি পোটেনশিয়াল এনার্জি আই রাইট এজ দ্য ফাংশন অফ এক্স। আর কাইনেটিক এনার্জি কি, পি স্কয়ার বাই 2m, পি অপারেটর স্কয়ার বাই 2m, ওটা কাইনেটিক এনার্জি অপারেটর। আর পি কত, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন পি অপারেটর কি মাইনাস আই এইচ কাট ডি বাই ডিএক্স, ওটা স্কয়ার করলে কি হয় মাইনাস এইচ কাট স্কয়ার ডি টু বাই ডিএক্স স্কয়ার আর 2m দিয়ে ভাগ, এটা তো কাইনেটিক এনার্জি অপারেটর, ডেরিভেটিভ অপারেটর ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। আর পোটেনশিয়াল অপারেটর হয়ে যাবে একটা ফাংশন অফ মাল্টিপ্লিকেটিভ ফাংশন অফ এক্স। অবশ্যই সেই ফাংশনটার কি হবে এটা সময়ের উপর নির্ভর করতে পারে, h might depend on time, h যদি টাইমের উপর নির্ভর না করে তাহলে it becomes a constant function of x, এরকম হতে পারে। তাহলে এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন তাই পাচ্ছি, আমি যদি ওয়েভ ফাংশনের টাইম জিরো পাই জানা থাকে, তাহলে টাইম এপসাইলন সামান্য সময় পরে গিয়ে ওয়েভ ফাংশন কি হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো, এটা জানা থাকে, আদি ওয়েভ ফাংশন জানা থাকতে হবে, আর হ্যামিল্টনিয়ানটা কি সেটা জানতে হবে আমাকে, তাহলে আমি ওয়েভ ফাংশনটা এই ফর্মুলা ব্যবহার করে এটাই দেয় শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটাই দেয়। আদি সময়ে ওয়েভ ফাংশন কিংবা স্টেট ভেক্টর জানা থাকলে পরবর্তী একটা সময়ে সেই সময়টা বেশ খানিকটা পরে হতে পারে, খুব অল্প সময় পরে ইনফিনিটেসিমাল সেকেন্ডস পরে হতে পারে, আমি ওয়েভ ফাংশন দিতেও পারবো, একই জিনিস আমি পাথ ইন্টিগ্রাল দিতে পারবো। এটা তোমরা জানো পাথ ইন্টিগ্রাল তো করেছি, আমরা তো দেখিয়েছি, এটা আমরা তো এই ফর্মুলাটা আগে দেখিয়েছিলাম। এখন আমি আবার আমার ক্যামেরা যাই, হোপফুলি আমার ক্যামেরা এখন কাজ করছে। দেখি
আমি এরকম একটা ফর্মুলা করেছিলাম না, সাই ওয়েভ ফাংশনের মান at x at time t এভাবে লেখা যায়, ইন্টিগ্রাল ওই পাথ ইন্টিগ্রাল u, ওইটাকে বলে প্রপাগেটর, xt সেমিকোলন x নট t নট psi x নট t নট dx নট। তার মানে t নট সময় যদি আমি ওয়েভ ফাংশন জানি, if I know the wave function for all spatial point x naught, এই ইন্টিগ্রেশন করে আমি ওয়েভ ফাংশন at a later time t পেয়ে যাব। এখন যদি আমি এখানে টি নটটাকে শূন্য ধরি, আর টি নটটাকে শূন্য ধরো, আর টি কে ধরো এপসাইলন, একই হচ্ছে সাই এক্স এপসাইলন। টাইম যখন এপসাইলন, ওয়েভ ফাংশনের মান কত সেটা এইভাবে হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইউ এক্স এপসাইলন সেমিকোলন এক্স নট জিরো। এই জিরোটা নাও লিখতে পারো এক্স নট, আর এটা হবে সাই এক্স নট এট টাইম জিরো, এক্স নট এট টাইম জিরো ডি এক্স নট। এভাবে পেতে পারো, এভাবে দুইভাবে ক্যালকুলেট করলে কি একই জিনিস পাবে কিনা, ইউল গেট দ্য সেম থিং। এই ইকুয়েশন যেটা লিখলাম আর শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা ইকুয়েশন আছে সেটা একই জিনিস পাচ্ছি, সেটা আমি বলতে চাই, সেটাই পাবে, সেটাই দেখাতে হবে তোমাকে, একই জিনিস যে পাচ্ছ। শ্রোডিঙ্গার ইকুয়েশন এই ফর্মুলা ব্যবহার করে সাই এক্স এট এপসাইলন পেয়ে যাবে যদি তুমি সাই এক্স এট টাইম জিরো না, এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন ব্যবহার করে। আর পাথের ফর্মুলা ব্যবহার করে এই ইকুয়েশন অ্যাপ্লাই করে তুমি ওয়েভ ফাংশন পেয়ে যাবে এট টাইম এপসাইলন, তুমি যদি ওয়েভ ফাংশন জানো এট টাইম জিরো। অবশ্য আমি একটু আগে এক্স নট বলেছিলাম, এখানে তারা এক্স প্রাইম বলছে, ঠিক আছে, এক্স নট তো ডামি, এটা এক্স প্রাইম বলো কিংবা এক্স নট বলো, এক্স ডাবল প্রাইম বলো, তোমার ব্যাপার, কারণ এখানে এক্স বলেছে, এখানে আর এক্স বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। এক্স নট বলেছিলাম আমি, এখানে এক্স প্রাইম আছে। এই দুটা ফর্মুলা আছে 2 এবং 3, দুটা ফর্মুলা একই জিনিস আমাকে দিচ্ছে, একই জিনিস দেয় কিনা সেটা দেখাতে হবে। এই সাইটা, এই ফর্মুলার সাইটা আর এই ফর্মুলার সাইটা কি এক সাই কিনা, তাহলেই বলবো যে শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে যে ওয়েভ ফাংশন পাচ্ছি আর পাথ ইন্টিগ্রাল দিয়ে যে একটা পাচ্ছি, উভয় আমাকে একই জিনিস দিচ্ছে, দে আর ইকুইভ্যালেন্ট। শ্রোডিঙ্গার ফর্মুলিজম অফ কোয়ান্টাম মেকানিক্স and path integral formalism of quantum mechanics অথবা Feynman formalism of quantum mechanics, তারা identical, কারণ both the formalisms gives me the wave function, correct wave function at a later time, provided I know the wave function at an earlier time. ওকে, এটা আমি দেখাবো, এটাই হচ্ছে দেখাকেই বলে ইকুইভ্যালেন্স টু দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখানে এটা ইনকমপ্লিট হয়ে গেছে, কার ইকুইভ্যালেন্স শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে, ইকুইভ্যালেন্স অফ দ্য পাথ ইন্টিগ্রাল ফর্মুলিজম টু দি শ্রোডিঙ্গার ইকুয়েশন। কারণ উভয় ইকুয়েশনে আমাকে দিচ্ছে ওয়েভ ফাংশন অ্যাট এ লেটার টাইম, প্রোভাইডেড আই নো দ্য ওয়েভ ফাংশন এট এন আর্লিয়ার টাইম। কিন্তু উভয় ফর্মুলিজম ইউজ করে যে ক্যালকুলেট করে পরবর্তী সময় যে একই ওয়েভ ফাংশন পাই কি না আদৌ, সেটা আমাকে চেক করে দেখতে হবে, না পেলে কোথাও একটা ভুল হয়েছে। ওকে, এটা শঙ্করে আছে, খুব ভালো আছে, আমি এটা প্রমাণ করব পরে। আমার দেখো এত অল্প অল্প, এটা আমার সময় শেষ হয়ে গেল, আমি 2:30টায় শুরু করেছিলাম তাই না, 4টা বেজে গেল, 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম কেমনে কেমনে। আমার ধারণা ছিল এই জিনিসটা অ্যাটলিস্ট আজকে শেষ করব। যাই হোক, এখন তো করবে কি, তোমাদের করণীয় কি, তোমাদের করণীয় হচ্ছে তোমাদের এই জিনিসটা এখন এই ইকুইভ্যালেন্সটা শঙ্কর থেকে পড়ে ফেলা, ইকুইভ্যালেন্স শঙ্কর থেকে পড়ে ফেলা, অথবা আমার নোটও পড়ে ফেলা। আমার নোট শঙ্কর একই কথা, আমি শঙ্কর থেকে কপি করেছি। ওকে, খাতায় টুকে টুকে লিখে 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 প্র্যাকটিস করে 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 ফেলা। ওকে, এটা এখনই করতে হবে।
প্রেফারেবলি আজকে রাতে বসে এটা করো, দেখো না বুঝতে পারো কিনা। এটা একটা মোটামুটি কমপ্লিকেট আছে, আমার এখানে নোটে অনেক পাতা জুড়ে হয়ে গেছে। এটা আমার জন্য একদিন লাগবে, একটা ফুল ডে এই অঙ্কগুলো করতে, এই টেকনিক্যালিটি প্রমাণ করতে 1 ফুল ডে লাগবে। এই টেকনিক্যালিটি প্রমাণের সময় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো বেশ শিক্ষণীয় জিনিস, মনে রাখার মতো জিনিস। ফেজ র্যাপিডলি চেঞ্জ করলে কি হয়, ওকে, ফেজ র্যাপিডলি চেঞ্জ করে কাটাকাটি করে শূন্য হয়ে যায়, সেই কনসেপ্টটা এখানেও লাগাতে হবে। ওকে, অনেক কষ্ট করে 5-6 পাতা কি 10 পাতার মতো অঙ্ক করে 10 পাতা না, 7-8 পাতার মতো অঙ্ক করে আমি ইকুইভ্যালেন্সটা প্রমাণ করবো। এটা ইয়ে না, প্রমাণ করলাম আর করে ফেললাম 2 লাইনে, তা না। এটা একটা বড় বড় স্টেপ বাই স্টেপ একটা বিগ প্রসেস অফ ক্যালকুলাস এন্ড অ্যালজেব্রা করে তোমাকে প্রমাণ করতে হবে, 5-6 পাতা লেগে যাবে। ওকে, তো এই 5-6 পাতা ফলো করা যায়। আমি ক্লাসে আবার পয়েন্ট বাই পয়েন্ট করবো, তাতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। কথা হচ্ছে তুমি যদি বাসায় এটা না করো, শুধুমাত্র আমার ক্লাসের জন্য ওয়েট করো, তাহলে আমার ক্লাসে যখন আমি লাইন বাই লাইন একটু একটু করে বলছি, তুমি আমার কথা হয়তো বুঝতে পারছো না, অনেক কারণে বুঝতে না পারো, তুমি হয়তো ইউ আর নট পেইং অ্যাটেনশন, অথবা আমি সুন্দর করে বলতে পারছি না, গুছিয়ে কথাটা বলতে পারছি না, তাহলে তুমি 100% বুঝতে পারছো না কি হচ্ছে। তুমি একটা ভাষা একটা পাচ্ছ, এই ব্যাপারগুলো হচ্ছে। তুমি ধরো সব মিলে তুমি 20% বুঝলে আমার লেকচার ফলো করে, আমার কথা শুনে এই ডেরিভেশন নিয়ে তুমি 20% পেলে, 20% নট এনাফ। তারপর তুমি বইটা পড়লে, বইটা যদি আগে পড়া থাকতো তাহলে আমার ক্লাসে এসে 20% ধরো 40% পেতে। 40% এনাফ না, তারপর আবার দ্বিতীয়বার তৃতীয়বার অন্য বই দেখে পড়তে হবে। এই সমস্ত দ্বিতীয় তৃতীয় চতুর্থবার, আমি আগেই বলেছি, এগুলাকে বলে সাধনা করতে হবে তোমাকে। সাধনা করা মানে হচ্ছে এগুলা করা, চিন্তা করতে হবে কি করলাম, কেন করলাম, এই সেই করতে বারবার বারবার ক্রিয়েট করতে হবে। এই চিন্তাটা ছেড়ে দিলে হবে না। তোমরা তো ওই কথাটা জানো, জিনিয়াস ইজ কি, জিনিয়াস ইজ 1% inspiration and complete করো, and rest of the hard work, and 99% কি inspiration, 99% perspiration, hard work, sir. Perspiration. ওই সাধনা, গাদার খাটনি, হার্ড ওয়ার্ক, পার্সপিরেশন, ঘামের ঘাম ঝরে যাবে এরকম খাটনি। ফিজিক্যাল খাটনির মতো যদি হতো, ওই ইন্টেন্সিটিতে যে তুমি যে ইন্টেলেকচুয়াল খাটনি করছো, ওই ইন্টেন্সিটিতে ফিজিক্যাল খাটনি করলে তোমার শরীরে ঘাম ঝরতো। 1% ইন্সপিরেশন, 99% পার্সপিরেশন ছাড়া কোনো কিছু হবে না জীবনে। নাথিং, ইউ ক্যান অ্যাচিভ নাথিং। ওকে, আর পার্সপিরেশন অ্যান্ড পার্সিভিয়ারেন্স, তুমি জীবনে একটা লক্ষ্য স্থির করে নাও, ওই লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে পার্সপিরেশন দিতে হবে, আর 1% ইন্সপিরেশন তোমার লাগবে, ওটা তুমি পেয়ে যাবে। এবং ছেড়ে দিলে হবে না, সারা জীবনেই তোমার এই পার্সপিরেশন করে দিতে হবে। এটাকে বলে পার্সিভিয়ারেন্স। ওই পার্সিভিয়ারেন্স করাটাই জীবন। তুমি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলে সেটা জীবন নয়, সেটা আনন্দদায়ক নয়। ওই পার্সিভিয়ার করছো, খাটছো, ইয়ে করছো, রেজাল্ট পাচ্ছ না, ওটাই জীবন, দ্যাট ইজ লাইফ। ওখানেই আনন্দ। ওটা না করলে তোমার জীবন একেবারে মিনিংলেস হয়ে যাবে।